হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের 29 লেকচার। এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা নোড নিয়ে কথা বলবো, এনওডি নোড। হ্যাঁ, এটা নিয়ে আমরা ডিটেইলস কথা বলব। এটা দেখো, আমরা নোড বলতে বোঝানো হয় যে স্থানে বা যে এরিয়ায় বা যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে কি তোমার জিরো। এই নোড সম্পর্কে, লোড সম্পর্কে আমরা এর আগের লেকচারে কিছু আইডিয়া দিচ্ছি তোমাকে। যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো, সেই স্থানটাকে আমরা কি বলবো তোমার নোড। আর সেক্ষেত্রে ওখানে যদি আমরা যে তলটা কনসিডার করি, ওই তলটাকে আমরা বলি নোডাল তল। তার মানে কি, যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তোমার শূন্য, তাকে নোড বলে। যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 95%, সেটাকে আমরা বলি অরবিটাল। যেখানে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যে স্থানে, যে এরিয়াটায় সম্ভাবনা কত 95%, সেই অঞ্চলটাকে আমরা কি বলি তোমার অরবিটাল। তো অরবিটাল আর নোডের মধ্যে পার্থক্য কি? নোডে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি কত, জিরো, ওই এরিয়াটায়। আর তোমার অরবিটাল হচ্ছে ওই এরিয়াতে তোমার ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি কত, 95%। তখন ওই এরিয়াটাকে আমরা কি বলবো তোমার অরবিটাল বলবো। এখন নোড হচ্ছে তোমার দুই ধরনের। আমরা দুই ধরনের নোড নিয়ে আসলে আলোচনা করি। এক হচ্ছে তোমার রেডিয়াল নোড, একটা হচ্ছে কি তোমার রেডিয়াল নোড, আর আরেকটা হচ্ছে কি তোমার অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার, এই অ্যাঙ্গুলার নোডের অপর নাম হচ্ছে নোডাল তল। এর আরেকটা নাম কি তোমার, এটা কি আমরা কি বলি তোমার নোডাল তল। এটা কি আমরা নোডাল কি বলি তোমার তল। এখন এই নোডটা কার জন্য হিসাব করা হয়? অরবিটালের জন্য। কোন শক্তি স্তরের জন্য হিসাব করা হয় না, কোন শক্তি স্তরের জন্য হিসাব করা হয় না। নোডটা হিসাব করা হয় কি অরবিটালের জন্য। যে কোনো অরবিটালে, আমি যদি দেখি যে কোনো অরবিটালে আমি যদি টোটাল নোড ক্যালকুলেশন করি, তার ফর্মুলাটা হচ্ছে, এটা হচ্ছে টোটাল নোড। যে কোনো অরবিটালে টোটাল নোড হচ্ছে n-1, এই পরিমাণ থাকে। নোড তোমার কয় ধরনের? দুই ধরনের, একটা রেডিয়াল নোড, একটা কি অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোড আর রেডিয়াল নোডের টোটাল যোগফলটা অলওয়েজ কত হবে? n-1। n দ্বারা কাকে ইন্ডিকেট করে? যেখানে n দ্বারা কি ইন্ডিকেট করে কি বলতো, প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর। এটা দ্বারা ইন্ডিকেট করে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা এটা দ্বারা ইন্ডিকেট করে কি তোমার শক্তি স্তর। এখন দেখো, যে কোনো অরবিটালে অ্যাঙ্গুলার নোড হচ্ছে, যে কোনো অরবিটালে তোমার অ্যাঙ্গুলার নোড হচ্ছে, অ্যাঙ্গুলার নোড হচ্ছে তোমার কি পরিমাণ থাকে? l পরিমাণ। l দ্বারা কি ইন্ডিকেট করে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। যেখানে l ইকুয়াল টু, যেখানে l ইকুয়াল টু সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কি তোমার কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলি। কোয়ান্টাম কি তোমার, এটা হচ্ছে সংখ্যা। তাহলে আমি এখানে কি দেখলাম, তোমার যে কোনো একটা অরবিটালের টোটাল নোড হচ্ছে n-1। n-1 মানে কি, রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোডের টোটাল যোগফলটা কি n-1। তার মধ্যে অ্যাঙ্গুলার নোড থাকে কি পরিমাণ? l পরিমাণ। তাই টোটাল নোড যদি থাকে n-1 আর তোমার অ্যাঙ্গুলার নোড থাকে যদি l পরিমাণ, তাহলে রেডিয়াল নোড কি পরিমাণ থাকবে? যে কোনো অরবিটালে
যে কোনো অরবিটালে রেডিয়াল নোডের সংখ্যা আমি যদি হিসাব করি, রেডিয়াল নোডের সংখ্যা যদি হিসাব করি, এটার যোগফল হচ্ছে এটা। তাহলে আমি যদি এটা জানি তাহলে এটা অবশ্যই বের করতে পারবো। কিভাবে? এটা থেকে এটা আমরা কি করব? মাইনাস করব। তাহলে n-1 থেকে তোমার কি করতে হবে? l টা কি করতে হবে? মাইনাস করতে হবে। এটার যোগফল যদি n-1 হয় তাহলে এটা আমি জানি, এটা আমি জানি, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আমার কোনটা বের হয়ে আসবে? রেডিয়াল। তাহলে এই পর্যন্ত আমরা কি আলোচনা করলাম? নোড। একটা 3 ডাইমেনশন স্পেসে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি যদি 0 হয় তাহলে ওই স্পেসটাকে আমরা কি বলবো? নোড। সেখানে আমি যদি একটা তল কনসিডার করি তখন ওই তলটাকে আমরা কি বলবো? নোডাল। ওখানে যদি একটা পয়েন্ট কনসিডার করি সেটাকে আমরা বলবো কি? নোডাল। ওই 3 ডাইমেনশন স্পেসে যদি ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি যদি 95% হয় তখন ওই স্পেসটাকে আমরা কি বলবো? অরবিটাল। নোড দুই ধরনের হয়, একটা রেডিয়াল আর কি তোমার অ্যাঙ্গুলার। ওকে, দেখো এ পর্যন্ত বুঝছো কিনা আমাকে কমেন্টসে জানাও। কমেন্টসে জানাও। দেখো আমরা প্রথমে রেডিয়াল নোড নিয়ে আলোচনা করব। দেখো আমরা যখন এই দুটো নিয়ে আলোচনা করব তাহলে নোড সম্পর্কে তোমার একটা ভালো একটা কনসেপ্ট হয়ে যাবে আশা করি। এই অংশটুকু তোমার এডমিশন টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের বইগুলোতেও ভালোমতো ফোকাস করে না, এখানে একটু ভালোভাবে মনোযোগ দিবা। হ্যাঁ, এটা দেখো আমরা এখন রেডিয়াল, এর কোনো বাংলা টাংলা নাই। হ্যাঁ, তুমি বাংলা টাংলা আবার বললো না যে স্যার এর বাংলা কি? রেডিয়াল। তুমি দেখো এটা আমি যদি, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, আমি যদি 2s কে আঁকি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কি তোমার 1s এখান থেকে। দ্বিতীয় শক্তি স্তরে এটা হচ্ছে কি তোমার 1s। আমরা জানি s হচ্ছে কি তোমার গোলাক। আমি যদি 2s আঁকি, এই হচ্ছে 2s, এটা হচ্ছে কি তোমার 2s। তাহলে 1s অরবিটালে জাস্ট এই এরিয়াতে তোমার কি থাকে বলতো? ইলেকট্রন অবস্থান। আমি ধরে নিলাম আমি টোটালটা এখানে কি করলাম, আরো শেডেড করলে ভালো হইতো। জাস্ট এই এরিয়া এটা হচ্ছে 1s মানে গোলাক। এখানে কি 2s এর কি জাস্ট এই এরিয়াতে কি থাকে বলতো? ইলেকট্রন। তুমি দেখো এটা একটা গোলাকার, একটা ইলেকট্রনের এই জিনিসটাকে বলয়টাকে আমরা ইলেকট্রন মেঘের সাথে কনসিডার করি। এই গোলাকার ইলেকট্রন মেঘ আর এই গোলাকার ইলেকট্রন মেঘ, এটা হচ্ছে 1s এর ইলেকট্রনের মেঘ আর এটা হচ্ছে কি 2s এর ইলেকট্রন। তাদের মধ্যবর্তী জায়গায় যে খালি যে স্থানটা থাকে, যে মধ্যবর্তী যে স্থান থাকে, এখানে তোমার ইলেকট্রন, এটা কিন্তু আমি একটু ভালোভাবে শেড করে দিচ্ছি, আমি একটা চিত্রও তোমাকে দেখাবো। এটা চিত্র দেখো, এই টোটালটাই থাকে ইলেকট্রন। এই গোলাকার ইলেকট্রন, এই এটা একটা গোলাকার ইলেকট্রন মেঘ 1s এর জন্য, এটা হচ্ছে আরেকটা গোলাকার ইলেকট্রন মেঘ 2s এর জন্য। তাই এই দুটো গোলাকার ইলেকট্রন মেঘের মধ্যবর্তী যে স্থান মানে এটা, এখানে তোমার ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কি তোমার 0। জাস্ট এই জায়গাটা, এই জায়গা, এই খালি এই জায়গাটা, সাদা অংশটা। তাই এখানে কি তোমার ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কি তোমার 0। এইটাকে আমরা কি বলি? তোমার রেডিয়াল। এটাকে আমরা কি বলি বলতো? রেডিয়াল। এখন দেখো আমি যদি মনে করো এখানে আরেকটা যদি আমি চিত্র আঁকি, মনে করো এটা, মনে করো আরেকটা চিত্র।
ধরে নাও এটা হচ্ছে 1s, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কি তোমার 1s, এটা হচ্ছে কি বলতো 2s, এটা হচ্ছে কি বলতো 3s, এই হচ্ছে কি তোমার 3s। আমি ক্লিয়ার করে দেব, সমস্যা নেই, আমাদের পাওয়ার পয়েন্টে স্লাইড আছে, ওটার মাধ্যমে ক্লিয়ার করব। তাই দেখো এটা আমি শেডেড করতে পারতেছি না, অনেক অনেক তোমার সময় লাগে। এটা হচ্ছে প্রথম স্তরের ইলেকট্রন মেঘ, এটা হচ্ছে দ্বিতীয় স্তরের ইলেকট্রন মেঘ। তাই এই দুটো আর এটা আর এটা মধ্যবর্তী জায়গা যেটা থাকে এটাকে আমরা বলি কি রেডিয়াল। এটাকে আমরা কি বলবো রেডিয়াল। আবার এটা কি দ্বিতীয় আর এটা কি তৃতীয়, এই দ্বিতীয় স্তরের ইলেকট্রন মেঘ আর তৃতীয় স্তরের ইলেকট্রন মেঘের মধ্যবর্তী যে খালি জায়গা থাকবে, মধ্যবর্তী যে স্থান, সেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কি তোমার 0, সেটাকে আমরা কি বলবো বলতো রেডিয়াল। এটাকে আমরা কি বলবো রেডিয়াল। তাহলে আমি যদি জিনিসটাকে তোমার পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখাই তাহলে দেখো তো কি রকম হয় দেখতে, আগে একটু দেখে নাও, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে জিনিসটা। একটু দেখো, এটা হচ্ছে একটু একটু এই রেড অংশটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে হচ্ছে নিউক্লিয়াস যেখানে ইলেকট্রন নাই, সাদা অংশ। এখানে দেখো এই যে রেড কালারটা সেটা হচ্ছে 1s স্তরের ইলেকট্রন মেঘ, আর এই যে পরের যে রেড কালারটা সেটা হচ্ছে কি 2s অরবিটালের কি তোমার ইলেকট্রন। তাহলে এই দেখো এই কার্সরটা দেখো 1s স্তর আর 2s স্তরের মাঝে তুমি একটু দেখো তো সাদা একটা বলয় দেওয়া আছে, ওই সাদা ওই বলয়ে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি কি তোমার 0। ফলে ওটাকে ওই এরিয়াটাকে ওই স্পেসটাকে আমরা কি বলবো বলতো নোড বলবো। কোন নোড? এটা রেডিয়াল নোড। যেটা গোলাকারের ক্ষেত্রে আমরা কোন নোডটাকে কনসিডার করব? রেডিয়াল নোডটাকে। তুমি এটা দেখো আমরা যদি 3s এর ক্ষেত্রে যদি কনসিডার করি, 3s এর ক্ষেত্রে এই যে সাদা অংশটা একবার ছোট্ট যে সেটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস ইলেকট্রন থাকে না, এই কারণে সাদা অংশটা দেওয়া হয়েছে। তার পরবর্তীতে দেখো এখানে তোমার একটু দেখো এখানে এটা এই যে রেড কালার যে অংশটা সেটা হচ্ছে 1s স্তরের ইলেকট্রন। তারপরের রেড অংশটা যেটা আছে সেটা হচ্ছে 2s স্তরের ইলেকট্রন। এই 2s আর এই 1s স্তরের মাঝে আবার সাদা আছে, সেটাকে আমরা কি বলবি রেডিয়াল। আবার পরবর্তীতে তুমি একটু দেখো, একটু একটু কার সঙ্গে দেখো, এটা হচ্ছে 3s স্তরের কি ইলেকট্রন, 3s অরবিটাল, আর এটা হচ্ছে কি 2s অরবিটাল ইলেকট্রন। এই রে এটা আর এটার মাঝে যে সাদা অংশটা কার সঙ্গে দিকে তাকাও, এটাকে আমরা কি বলি রেডিয়াল। অর্থাৎ 3s অরবিটালের ক্ষেত্রে আমি যদি কনসিডার করি এটার ক্ষেত্রে, তুমি দেখো আমি যদি এটার ক্ষেত্রে যদি কনসিডার করি তাহলে 3s অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোড কয়টা আছে? এই একটা আর এই একটা, দুইটা। 2s অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোড কয়টা আছে? তোমার একটা আছে। কয়টা আছে তোমার? একটা। আমি যদি এটার ক্ষেত্রে আবার রিপিট যদি করি, দেখো এই সাদাটাকে আমরা নিউক্লিয়াস বলি, তারপরের সাদাটাকে আমরা রেডিয়াল নোড বলি। এটা কি দুটো গোলাকার ইলেকট্রন মেঘের মধ্যবর্তী স্থান। তারপরে যে এই সাদাটা আছে কার সঙ্গে দিকে তাকাও, এই সাদাটাকেও আমরা কি বলবো রেডিয়াল। তার মানে হচ্ছে আমি যদি রেডিয়াল নোডের যদি ডেফিনিশন দিতে চাই তাহলে আমি কি বলতে পারি, এটা একটা গোলাকার ইলেকট্রন মেঘ, এটা আরেকটা গোলাকার ইলেকট্রন। দুটো গোলাকার ইলেকট্রন মেঘের মধ্যবর্তী যে স্থান সেটাকে আমরা কি বলবো রেডিয়াল। তাহলে আমি কি বলতে পারি, দুটি গোলাকার ইলেকট্রন মেঘের মধ্যবর্তী স্থানকে রেডিয়াল নোড বলে। রেডিয়াল নোড বলে। তাহলে আমি দেখো তো 2s এর ক্ষেত্রে 2s অরবিটাল যদি আমি আঁকি তাহলে 1s ও লিখতে হবে 2s ও লিখতে হবে। তাই 2s এর ক্ষেত্রে রেডিয়াল নোড কয়টা পাওয়া যায়? তোমার একটা পাওয়া যাচ্ছে। এই 3s যদি আমি আঁকি তাহলে আমার 1s ও আঁকতে হবে 2s ও আঁকতে হবে 3s। সেই ক্ষেত্রে আমার রেডিয়াল নোড এখানে পাওয়া যায় একটা আর এখানে পাওয়া যায় একটা। তাই টোটাল কয়টা হয় বলো তো? দুইটা। এটাকে আমি চিত্র 1 দিলাম আর এটাকে আমরা ধরলাম কি চিত্র কত 2। তাহলে আমি আমি তোমার এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, চিত্র 1 অনুযায়ী তোমার 3s অরবিটালে
রেডিয়াল নোট কত বলতো তোমার 3s অরবিটালের রেডিয়াল নোট আমরা দেখতেছি কয়টা বলতো দুইটা এই একটা এই একটা আমি যদি চিত্র 2 অনুযায়ী বলি তাহলে আমি চিত্র 2 অনুযায়ী আমি কি বলতে পারি 2 অনুযায়ী 2s অরবিটালে রেডিয়াল নোট দেখো 2s এর ক্ষেত্রে আমার কয়টা আছে বলতো একটা আছে আমি যদি মনে করো এখানে যদি আরেকটা চিত্র আঁকি শুধু 1s এটা হচ্ছে কি নিউক্লিয়াস শুধু 1s এটা কি 1s তাই 1s এর ক্ষেত্রে কোনো রেডিয়াল নোট নাই কারণ এটা দুটো গোলাকার ইলেকট্রন মেঘের মধ্যবর্তী কোনো স্থান নাই এখানে টোটালটাই কি আছে নিউক্লিয়াসের চারপাশে টোটালটাই কি আছে বলতো ইলেকট্রন কি তোমার পাওয়া যাবে টোটালটাই কি পাওয়া যাবে বলতো ইলেকট্রন পাওয়া যাবে আমরা নোট কোনটাকে বলবো যেখানে ইলেকট্রন পাওয়া যাবে না তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি তোমার চিত্র তোমার 3 দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি চিত্র 3 অনুযায়ী 1s অরবিটালে রেডিয়াল নোট 0 মানে রেডিয়াল নোট নাই 0 মানে কি তোমার নাই রেডিয়াল নোট কি তোমার দেখো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে তুমি একটু আমাকে জানাও আমাকে একটু কমেন্টসে জানাও দেখো আমরা যে এখানে চিত্র আকারে দেখাইছি আমরা ফর্মুলা বের করো আমরা এগুলো বের করতে পারবো আমরা একটু ফর্মুলাটা আমরা পরে দেখব হ্যাঁ ওকে অ্যাডিশন সবাই দেখো তুমি তো দেখো এখানে একটা মেসেজ আছে এটা এস অরবিটালের জন্য কথাটা হ্যাঁ রেডিয়াল নোটটা এস অরবিটালের জন্যই হবে মানে এস অরবিটালের জন্য শুধু রেডিয়াল নোটটা দেখা যাবে এঙ্গুলার নোট দেখা যাবে না আচ্ছা এই সেন্টেন্সটা আমি পরে বলি হয়তোবা তুমি এই লাইনটা নাও বুঝতে পারো এখন দেখো আমি যেটা বলতে যাচ্ছি দেখো এস অরবিটালে একটু বোঝার ট্রাই করো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান মানে এটি প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে n এর মান শক্তি স্তরের সংখ্যা যত হবে রেডিয়াল নোট তার চেয়ে একটা কম এখানে আছে কত 3 এখানে আছে কত বলো তো 2 এখানে দেখো এস অরবিটালে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত হবে রেডিয়াল নোট তার চেয়ে 1 কম হবে 2 আসছে তাহলে কত হবে এখানে কি আছে দেখো তো 1s তার মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 তার মানে তার চেয়ে কি হবে 1 কম হবে 1 1 মানে কি 0 নাই আমি যদি বলি 5s অরবিটালে রেডিয়াল নোট কয়টা আছে তার মানে কি 5 কি 1 তার মানে কয়টা থাকবে তোমার 4টা তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে কি লাইনটা তৈরি করতে পারি দেখো অ্যাডিশন সবাই দেখো তাহলে এখানে আমরা কি লাইনটা তৈরি করতে পারি এটা দেখো এস অরবিটালে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত হবে রেডিয়াল নোট তার চেয়ে 1 কম হবে
রেডিয়াল নোড তার চেয়ে 1 কম হবে, তার চেয়ে 1 কম হবে। এটা কি কম হবে, আচ্ছা এটা আমরা লিখতে পারি এই পয়েন্টটা। এটা দেখো, এটা বোঝার ট্রাই করবা। আমরা এখন অ্যাঙ্গুলার নোড বা নোডাল তল নিয়ে কথা বলবো, এটা বোঝার ট্রাই করো। আমাদের এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি অ্যাঙ্গুলার নোড বা নোডাল তল। অ্যাটেনশন, আমি মনে করো যে পি অরবিটালের জন্য আমরা জানি পি অরবিটালের শেপ হচ্ছে কি আমরা ডাম্বেল। তুমি দেখো যে এই পয়েন্টে কোনো ইলেকট্রন থাকে না, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই পয়েন্টে কোনো ইলেকট্রন থাকে না। এই পয়েন্ট থেকে যত যায় এগুলো কি থাকে বলতো, ইলেকট্রন। এই স্পেসে কি করে, ইলেকট্রন অবস্থান করে। এই স্পেসটাকে আমরা কি বলছিলাম বলতো, এগুলোকে আমরা কি বলছিলাম বলতো, লোব। এই যে স্পেসে ইলেকট্রন থাকে সেগুলোকে আমরা কি বলছি বলতো, লোব। এখন দেখো এই পয়েন্টটাকে আমরা বলি নোডাল পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা কি বলবো, নোডাল পয়েন্ট। এখানে দেখো পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা কি বলবো, নোডাল পয়েন্ট। আমরা ডিটেইলস কথা বলবো, সমস্যা নেই। এই নোডাল পয়েন্টকে বেস করে যে তলটা কনসিডার করা হবে আমরা দেখাই দেব তোমাকে, আমি জাস্ট একটা তোমাকে দেখাচ্ছি। এই পয়েন্টকে বেস করে যে তলটা কনসিডার করা হবে সেই তলটাকে বলা হবে কি, নোডাল তল। সেই তলটাকে বলা হবে কি, নোডাল তল। আর ওই স্পেসটাকে, ওই জায়গাটাকে বলা হবে কি, অ্যাঙ্গুলার কি বলতো, নোড বলা হবে। ওই জায়গাটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গুলার কি বলবো বলতো, নোড বলবো। জায়গাটাকে বলবো নোড, আর ওই জায়গায় যে তল কনসিডার করা হবে সেটাকে আমরা কি বলবো, নোডাল তল। আর এই ক্ষেত্রে লোব দুটো যে পয়েন্টে যুক্ত হয় সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, নোডাল পয়েন্ট। এখন তুমি বলতে পারো যে আসলে আমরা ডাম্বেল দিয়ে দেখলাম কেন নোডাল তলটা, কেন এস অরবিটাল দিয়ে দেখলাম না কেন? তার কারণ হচ্ছে এস অরবিটালের ক্ষেত্রে নোডাল তল নেই, সেটা আমি তোমাকে দেখাই দেব। তাহলে আমি এখানে কি বলতে পারি, ডাম্বেলের একটা ডাম্বেলে কয়টা লোব থাকে, দুইটা। ডাম্বেলের লোব দুটি যে বিন্দুতে মিলিত হয় তাকে নোডাল পয়েন্ট বলে। নোডাল পয়েন্টে যে তল কল্পনা করা হয় তাকে নোডাল তল বলে। এবং ওই স্পেসটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গুলার কি বলবো, নোড বলবো। আর আমরা কেন এস অরবিটাল দেখাইনি, এস অরবিটালে কোনো নোডাল তল কি থাকে না, বিদ্যমান থাকে না। কেন থাকে না, আমরা উদাহরণ দিলেই তুমি বুঝতে পারবে। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি ডাম্বেলের লোব দুটি, আমরা গোলাকার শেপ দিয়ে ব্যাখ্যা করে নেই। হ্যাঁ, ডাম্বেলের লোব দুটি যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয়, লোব দুটি যে বিন্দুতে মিলিত হয় তাকে নোডাল পয়েন্ট বলে, নোডাল পয়েন্ট বলে। এবং ওই বিন্দুকে কেন্দ্র করে, এবং ওই বিন্দুকে কেন্দ্র করে যে তল বিবেচনা করা হয়, যে তল বিবেচনা করা হয় তাকে তোমার নোডাল তল বলে। আর ওই স্পেসটাকে তল বলে, ওই স্পেসটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গুলার নোড বলবো। দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টসে জানাও। তানজিল হোসেন, ইরেগুলার তুমি, মাঝে মাঝে আসো মাঝে মাঝে আসো না, লাইভে থাকতে হবে।
অর্পিকা শবনম, তোমার কোশ্চেনে আমার এই যে এরপর যেটা পড়াবো এটাই তোমার কোশ্চেনে অ্যান্সার হয়ে যাবে, একটু ওয়েট করো। তুমি দেখো আমরা অ্যাঙ্গুলার নোডের মানটা আমরা লিখছি এল, তার মানে অ্যাঙ্গুলার নোডের মানটা এল এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে না? তাহলে অ্যাঙ্গুলার নোডের মান, অ্যাঙ্গুলার নোডের মান এল এর উপর নির্ভর করে। এল সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর উপর নির্ভর করে, উপর নির্ভর করে। তুমি দেখো এটা হচ্ছে অরবিটাল, তুমি আর এটা হচ্ছে কি তোমার এল এর মান, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার। তুমি দেখো এস অরবিটালের জন্য এল এর মান কত বলো তো? এল এর একটা মান আছে কত? 0। তার মানে এস অরবিটালে কোনো অ্যাঙ্গুলার নোড নাই। কিভাবে নাই আমরা এরপর যেটা আলোচনা করব ওখানে আমি ক্লিয়ার করে দেব তোমাকে। দেখো এখানে কি তোমার অ্যাঙ্গুলার নোড কি তোমার নাই। পি, পি দ্বারা বোঝায় উপশক্তি স্তর, উপশক্তি স্তরের জন্য ইনা নোড না, অরবিটালের জন্য। এটা হতে পারে কি px, এটা হতে পারে কি py, এটা হতে পারে কি বলতো pz, যে কোনো একটা অরবিটালের জন্য আমি বলছি। p px এর জন্য অথবা py এর জন্য অথবা কি pz, যে কোনো একটার জন্য আমি এখানে কনসিডার করতেছি। ওকে, তাহলে এটার জন্য আমার কি l এর ভ্যালু কত হবে? তোমার এই p এর জন্য কত হবে? 1। তার মানে px অরবিটালে তোমার কি হবে? l এর মান যেহেতু 1, তাহলে px অরবিটালে তোমার অ্যাঙ্গুলার নোড পাওয়া যাবে কয়টা? তোমার একটা। নোডাল তলও পাওয়া যাবে কয়টা? একটা। py কেও পাওয়া যাবে কয়টা? p এর জন্য px py pz সবার জন্যই কি হবে? 1 1। অর্থাৎ p এর জন্য l এর মান উপশক্তি স্তরের জন্য কত? 1। এই প্রত্যেকটা অরবিটালে নোডাল তল পাওয়া যাবে কয়টা করে? একটা। px এ পাওয়া যাবে একটা, py তে পাওয়া যাবে একটা, pz এ পাওয়া যাবে একটা। অর্থাৎ p উপশক্তি স্তরে টোটাল পাওয়া যাবে নোডাল তল কয়টা বলো তো? 3টা। আমি যদি অরবিটাল কনসিডার করি তাহলে প্রত্যেকটা কয়টা করে পাওয়া যাবে? আমি যদি d কনসিডার করি তাহলে d তে কি তোমার অরবিটাল আছে? এটা কি dxy dyz এরকম আছে, এই ডট ডট ডট। তাহলে d এর জন্য l এর মান কত বলো তো? তাহলে এই প্রত্যেকটা অরবিটালে dxy তে পাওয়া যাবে তোমার নোডাল তল বা এগুলোর নোড কয়টা? তোমার দুইটা। dyz তে পাওয়া যাবে দুইটা, dzx এ পাওয়া যাবে দুইটা, dx2 y2 এ পাওয়া যাবে দুইটা, dz2 এ পাওয়া যাবে কয়টা? দুটো। আমি দেখাই দেব কিভাবে হয়। f অরবিটালের জন্য l এর মান কত বলো তো? 3। তাহলে এখানেও পাওয়া যাবে কত? f উপশক্তি স্তর না, f কি 7টা অরবিটাল, প্রত্যেকটা অরবিটালে তোমার নোডাল তল কয়টা করে পাওয়া যাবে? 3টা। তাহলে এই ডেটা অনুসারে আসলে আমি বুঝাই নাই, এই ডেটা অনুসারে কি বলা যায়? s অরবিটাল l এর মান 0, এখানে কোনো অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার নোডটা শুধুমাত্র পাওয়া যাবে কার জন্য? p d এবং কার জন্য? f এর জন্য। তাহলে আমি এখানে বলতে পারি অর্থাৎ নোডাল তল p বা অ্যাঙ্গুলার নোড p d f অরবিটালে পাওয়া যাবে, অরবিটালে কি তোমার পাওয়া যাবে, পাওয়া যাবে। ওকে, এখন দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা এই পর্যন্ত? আমাকে একটু কমেন্টসে জানাও।
ওকে, তুমি যদি দেখো আমি যদি মনে করো এখান থেকে তুমি বুঝছো কিনা, এটা যদি আমি কোশ্চেন করি তোমার এখানে একটা ধরে নাও 5s এই অরবিটালে অ্যাঙ্গুলার নোডাল তল কয়টা পাওয়া যাবে? আমরা এই এতটুকু আলোচনা অনুযায়ী 5s এ আমি কোনো সূত্র অ্যাপ্লাই করি, সূত্র অ্যাপ্লাই করেও বের করা যাবে, সেটা আমি পরে দেখাচ্ছি। 5s এ অ্যাঙ্গুলার নোডাল তল কয়টা পাওয়া যাবে? এটা কমেন্টসে জানাও তো, দেখি তো কে কি বুঝছো। ওকে, ঠিক আছে, বলো তো 5s এ রেডিয়াল নোড কয়টা পাওয়া যাবে? রাইট, এটা s, s এর জন্য l0, অ্যাঙ্গুলার নোড কি 9, 5s এ অ্যাঙ্গুলার নোড 9। আমি সূত্র অ্যাপ্লাই করে করাবো। বলো এটার জন্য রেডিয়াল নোড কয়টা পাওয়া যাবে? একটু কমেন্টসে জানাও তো রেডিয়াল নোড। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ক্লিয়ার। রেডিয়াল 4টা পাওয়া যাবে, কারণ এখানে শক্তি স্তর কত? 5। এস এর জন্য শক্তি স্তর যত হবে রেডিয়াল নোড তার চেয়ে একটা কি হবে তোমার কম হবে। ওকে, এখন দেখো আমাদের নোড বা নোডাল তল সম্পর্কে একবারে ফুললি একটা কনসেপ্ট কিভাবে লিখবো দেখো, আমরা একটা পাওয়ার পয়েন্ট দেখবো, তাহলে তোমার কাছে আরো ক্লিয়ার মনে হবে। এটা দেখো, আমরা এস অরবিটালে কেন নোডাল তল নাই? আমরা অরবিটাল বাই অরবিটাল যাচ্ছি, বোঝার ট্রাই করব। এস অরবিটালের আকারটা হচ্ছে কি তোমার গোলাকার, এই গোলাকার। আমি যদি অক্ষ আঁকি, এটা এক্স, এটা ওয়াই, আর এটা কি তোমার এই তোমার জেড অক্ষ। তোমার কি হয়, এটা গোলাকার হওয়ার কারণে এই ইলেকট্রন মেঘটা এক্স ওয়াই জেড সব দিকে সমানভাবে বিস্তৃত থাকে। এর আকৃতি কি তোমার গোলাকার। তাহলে তোমার কি হয়, ইলেকট্রনের বলয়টা এক্স ওয়াই জেড এবং জেড অক্ষগুলোতে সমানভাবে বিস্তৃত থাকে। এটা কি তোমার বিস্তৃত। তুমি তো দেখো আমরা নোড কাকে বলি? যেখানে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি নেই, বাট এটা তোমার গোলাকার হওয়ার কারণে এটা সমান সব দিকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ সব দিকে ইলেকট্রনটা সমানভাবে কি হয় বলতো বিস্তৃত থাকে। এই কারণে তোমার এক্স অক্ষ ইলেকট্রন পাওয়া যায়, ওয়াই অক্ষ ইলেকট্রন পাওয়া যায়, জেড অক্ষের দিকেও তোমার কি পাওয়া যায় বলতো ইলেকট্রন পাওয়া যায়। এই জন্য তোমার এই এস অরবিটালের জন্য নোডাল তলের মানটা আমরা কি লিখি? নোডাল তলটা আমরা কি লিখি বলতো? 0 কনসিডার করি। নোডাল তলটা আমরা কি কনসিডার করি? 0। আমি যদি জিনিসটাকে আবার রিপিট করি, এস অরবিটাল তার আকার হচ্ছে গোলাকার, গোলাকার হওয়ার কারণে ইলেকট্রনের মেঘটা এক্স ওয়াই এবং জেড সব দিকে সমানভাবে বিস্তৃত থাকে। নোডাল তল বলতে কোনটা বোঝায়? যেখানে ইলেকট্রন যে এসপিসি ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি কি 0, কিন্তু এখানে দেখা যায় এক্স ওয়াই জেড সব দিকেই তোমার কি ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি আছে। এই কারণে তোমার কি হয়, নোডাল তলটাকে তোমার কি করা হয়? 0 তোমার কনসিডার করা হয়। এর আকৃতির কারণে, এর শেপের কারণে। ক্লিয়ার না? আমরা যদি পি অরবিটালের ক্ষেত্রে যদি কনসিডার করি, পি অরবিটাল এর বোঝার ট্রাই করো। পি অরবিটালের আকৃতিটা কি তোমার ডাম্বেল। আমি যদি দেখি পি অরবিটালের তিনটা ভাগ, একটা px, একটা py আর একটা কি বলতো pj, এই তিনটা ভাগ। এটা বোঝার ট্রাই করো। আমি যদি px আঁকি, আমরা p অরবিটালটা এর আগেও এঁকে দিয়েছিলাম। আমি যদি x আঁকি,
তুমি দেখো তার মানে লোবগুলো তোমার কি করে বলতো x অক্ষ বরাবর কি থাকে বলতো বিন্যস্ত থাকে। x অক্ষ বরাবর কি থাকে বলতো বিন্যস্ত থাকে। লোব x অক্ষ বরাবর বিন্যস্ত থাকে এটা দ্বারা কি বোঝায় বলতো লোবে অবস্থান করে কে ইলেকট্রন। তাই ইলেকট্রন গুলো কি করে থাকে বলতো x অক্ষ বরাবর কি থাকে বলতো বিন্যস্ত থাকে। তার মানে কি y অক্ষ এবং z অক্ষ বরাবর ইলেকট্রন কি তোমার থাকে না। আমি আবার বলছি px তার মানে কি লোবটা কি অক্ষ বরাবর বিন্যস্ত x অক্ষ। লোবে থাকে কে ইলেকট্রন তাই ইলেকট্রন গুলো কি বরাবর বিন্যস্ত x অক্ষ বরাবর। তাই কোন অক্ষ বরাবর তাহলে ইলেকট্রন থাকে না y আর z। তাহলে এই y এবং z অক্ষ বরাবর তোমার কি করা হয় একটা তল কনসিডার করা হয়। এই y এবং z অক্ষ বরাবর একটা কি হয় তল কনসিডার করা। এই তলটাকেই আমরা কোন তল বলি নোডাল তল। এই তলটাকেই আমরা কোন তল বলি নোডাল তল। এই নোডাল তলটা কোন অক্ষ বরাবর থাকবে y z অক্ষ বরাবর। y z কি বলতো অক্ষ বরাবর এই নোডাল তল থাকবে। কারণ এই লোবটা কি তোমার x অক্ষ বরাবর থাকে ইলেকট্রন গুলো x অক্ষ বরাবর যদি বিন্যস্ত থাকে তাহলে y এবং z অক্ষ বরাবর কোন কি থাকে না বলতো ইলেকট্রন থাকে না। তাহলে y এবং z অক্ষ বরাবর কি হয় বলতো তল বিবেচনা করা হয় যে স্পেসে কোনো ইলেকট্রন পাওয়ার কোনো পসিবিলিটি নাই এবং ওই তলটাকে আমরা কি বলি নোডাল তল যেটা পাওয়া যাবে কি y z অক্ষ বরাবর। আমি যদি মনে করো py এটাকে আমরা যদি কনসিডার করি এটা x আর এটা y তাহলে py এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের px এর শেপ। তাহলে এটার ক্ষেত্রে তোমার কি ইলেকট্রনের লোবগুলো কি বরাবর অবস্থান করে y বরাবর y অক্ষ বরাবর। তাহলে কোন অক্ষ বরাবর তোমার ইলেকট্রন থাকে না z এবং x অক্ষ। যে জায়গা বরাবর ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি থাকে না সেই এরিয়া বল z অক্ষ আর x অক্ষ এই কারণে তোমার কি তলটা কি z অক্ষ আর x অক্ষ বরাবর কি তোমার কনসিডার করা। আমার বোর্ডটা হচ্ছে কি বলতো 2 ডাইমেনশন আসলে এই ফিগারগুলো কি 3 ডাইমেনশন এই কারণে তলগুলো পারফেক্টলি দেখা যায় বাট আমি পাওয়ার পয়েন্টে তোমাকে দেখাই দেব যে এই তলগুলো পারফেক্টলি দেখা যায় কিভাবে। তার মানে এই বরাবর y এক্সিস বরাবর কি থাকে বলতো ইলেকট্রন বিন্যস্ত থাকে y z এবং x এক্সিস বরাবর ইলেকট্রন অবস্থান করে না ফলে এই অক্ষ বরাবর কি থাকে বলতো নোডাল তল। তাহলে এই নোডাল তল এটা হচ্ছে নোডাল তল এটা কোন অক্ষ বরাবর পাওয়া যাবে z অক্ষ বরাবর zx অক্ষ এখানে কি হবে বরাবর এই তলটা তোমার হবে। আমি যদি মনে করো pz এর ক্ষেত্রে আমি যদি একটু বলি pz এটা হচ্ছে z এটা হচ্ছে z আর এটা হচ্ছে কি তোমার y সরি আর এটা কি x আর এটা হচ্ছে কি তোমার z এই z অক্ষ। তাহলে এটা কি এই হচ্ছে pz এটা হচ্ছে কি তোমার pz। তাহলে কি হবে বলো তো y আর x অক্ষ বরাবর এখানে একটা কি তল কনসিডার করা। তাহলে z অক্ষ বরাবর কি ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকবে। আমি যদি বলি z অক্ষ বরাবর কি ইলেকট্রনগুলো কি থাকবে বলতো বিন্যস্ত থাকবে। আর z অক্ষ বরাবর ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকবে তার মানে কি y এবং x অক্ষ বরাবর কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে এই ক্ষেত্রে নোডাল তলটা কোন অক্ষ বরাবর আমরা পাবো নোডাল তলটা আমরা আসলে পাবো কি বরাবর বলতো x y অক্ষ বরাবর আমরা নোডাল তল x ও y অক্ষ বরাবর এই নোডাল তলটা পাবো। তাহলে p এর ক্ষেত্রে এর মানে নোডাল তল এক তাহলে px এর নোডাল তল একটা এই একটা এই একটা টোটাল কয়টা আছে টোটাল p উপশক্তি স্থানে। আমরা যদি এটাকে 3 ডাইমেনশন স্পেসে আমরা যদি দেখতে চাই তলটাকে জাস্ট দেখতে এরকম মনে হবে একটু আমরা একটু পাওয়ার পয়েন্টে চলে আসি। তুমি দেখো 3 ডাইমেনশন স্পেসে দেখি দেখো px এই দেখো এখানে দেখো এটা হোয়াইট কালার আকারে যেটা এই টাসের মতো একটা অংশ কাটা এই তোমার তলটাকে নোডাল তল। py এই তোমার নোডাল তলকে pz এই তুমি দেখো pz এর লোবগুলো এই বরাবর আর এখানে কি এই x আর y বরাবর কি তোমার নোডাল তলটা প্রেজেন্ট আছে। দেখো তুমি আমার কথাগুলো বুঝছো কিনা প্রত্যেকটাই px এ নোডাল তলে একটা প্লেট এখানে দেখানো যাচ্ছে দেখি স্ক্রিনটা বড় করে নেবা তাহলে ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ সাদা যে অংশটা কাছের মতো সেটা px এই py তে এটা আর pz এ এই যে এই অংশটা তোমার দেখানো হচ্ছে ক্লিয়ার হচ্ছে না। এখন দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টসে দেখো জানো।
তুমি দেখো আমরা যদি এটাকে দেখো আমরা এই জিনিসটাকে আমরা পি আর এস নিয়ে কথা বলা শেষ, আমরা ডি অরবিটালের ক্ষেত্রে যদি আমরা যদি এটাকে কনসিডার করি, দেখো আমাদের অরবিটাল কোয়ান্টাম নাম্বার এই ঝামেলা শেষ হয়ে যাবে আর 10-15 মিনিটের মধ্যে। হ্যাঁ, আমরা তখন এই চ্যাপ্টারে নতুন একটা টপিক দ্রাব্যতা এটা নিয়ে কথা বলতে পারবো। দেখো ডি অরবিটাল, ডি অরবিটাল একটু বোঝার ট্রাই করো। ডি অরবিটালে কি তোমার ডাবল ডাম্বেল আকৃতি, আমরা জানি ডি এর আকৃতি কি তোমার ডাবল ডাম্বেল, এই একটা ডাম্বেল এই একটা ডাম্বেল, টোটাল ডাম্বেল কয়টা দুইটা, লোব থাকে কয়টা চারটা। তাহলে আমি যদি ডি অরবিটালের ক্ষেত্রে ডি এক্স ওয়াই যদি কনসিডার করি, তুমি জানো ডি এক্স ওয়াই এর ক্ষেত্রে আমি একটু বোঝার ট্রাই করো, ডি এক্স ওয়াই এর ক্ষেত্রে কি তোমার লোবগুলো থেকে কি বরাবর এই এক্স আর ওয়াই এর মধ্যবর্তী তলে থাকে, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর অক্ষের সাথে থাকে 45 ডিগ্রি। তাহলে এটা কি তোমার x এবং y এর মধ্যবর্তী তলে এটা কি করে অবস্থান করে, এটা কি তোমার dx। এখন এটা দেখো, তুমি দেখো আমাদের টোটাল অক্ষ কয়টা বলতো, তিনটা, একটা হচ্ছে x, একটা হচ্ছে y, আর একটা কি বলতো z। তাই এটা সাথে x আর y এর মধ্যবর্তী অক্ষ, কয়টা অক্ষ তৈরি করা যায়, x y এর মধ্যবর্তী অক্ষ, এখানে করা যায় কি y আর কি z, আর একটা করা যায় কি বলতো z আর x, অর্থাৎ তিনটা এক্সিস বরাবর আমরা x y অক্ষ আমরা তৈরি করতে পারি। এই লোকগুলো কি বরাবর আছে বলতো x y বরাবর আছে, x y এর মধ্যবর্তী 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা অবস্থান করে। তাহলে দেখো আমি d x y এর ক্ষেত্রে বলতে পারি লোকগুলো x আর y মধ্যবর্তী তলে আছে, তার মানে ইলেকট্রনগুলো x আর y এর মধ্যবর্তী তলে বা অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ইলেকট্রনগুলো কি আছে বিন্যস্ত আছে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে এরা yz অক্ষদ্বয়ের মধ্যবর্তী তলে নাই, ইলেকট্রন কোনো নাই, এবং zx অক্ষদ্বয়ের মধ্যবর্তী তলে কোনো ইলেকট্রন নাই। তার মানে এই dxy এর ক্ষেত্রে এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী তলে ইলেকট্রন অবস্থান করে, তাহলে এই দুটো অক্ষদ্বয়ের মধ্যবর্তী তলে ইলেকট্রন কি করে না অবস্থান করে না। তাহলে এই yz বরাবর একটা তল কনসিডার করা হয় আর এখানে zx বরাবর একটা তল কনসিডার করা হয়। তাহলে এখানে টোটাল তল হয়ে যাবে কয়টা, দুটো, টোটাল তল হবে কয়টা তোমার দুইটা তল হবে। তাহলে এখানে আমি যদি তোমার তলটা কিভাবে হবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি, যে এখানে আমি যদি বলি yz, yz এর তলটা এখানে কি রকম হবে দেখতে দেখো, yটা কি ভার্টিক্যাল, আমি এখানে মনে করো আলাদা ভাবে রাখলাম, কারণ এখানে দুটো জিনিস একবারে আঁকতে গেলে তোমার কাছে অনেকটা হিবিজিবি মনে হবে। এই yটা কি বলতো ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল। আমরা যদি এটাকে x বলি, এটাকে y বলি, আর এটাকে আমরা কি বলি বলতো z বলে থাকি। আর এটা হচ্ছে কি আমি যদি yz অক্ষের তল যদি আঁকতে চাই, তাহলে এই y মানে এই ভার্টিক্যাল, z মানে হচ্ছে কি এই বরাবরটা এই তল, তার মানে এটা হচ্ছে y এর জন্য এটা, তাই এই বরাবর কি হবে বলতো একটা কি পাওয়া যাবে বলতো তল পাওয়া যাবে। এই তলটাকে এখানে আসছে আমি দেখাবো 3 ডাইমেনশনাল স্পেসে। তাহলে এখানে আবার কি হবে বলতো yz অক্ষ বরাবর এখানে একটা আমরা তল। আমি যদি zx যদি আমি ধরি, তাহলে zx এর ক্ষেত্রে আমি কি বলতে পারি, z এক্সিসটা কি এই বরাবর আর x টা কি বরাবর হরিজন্টাল, তাহলে এই হচ্ছে x আর এই হচ্ছে কি বলতো z। তাহলে এই বরাবর জাস্ট আয়তক্ষেত্র ফরম্যাটে এই বরাবর একটা কি পাওয়া যাবে তল। তাহলে আমি এটার ক্ষেত্রে আমি কি সামারাইজ করতে পারি, dxy এর ক্ষেত্রে লোকগুলো x আর y বরাবর বিন্যস্ত থাকে, তাহলে yz এবং z x অক্ষ বরাবর ইলেকট্রন কি থাকে না বিন্যস্ত থাকে না। তাহলে যেহেতু এই স্পেস ইলেকট্রন বিন্যস্ত থাকে না, তাহলে এই অক্ষ বরাবর একটা নোডাল তল পাওয়া যাবে, এই অক্ষ বরাবর একটা নোডাল তল পাওয়া যাবে, টোটাল নোডাল তল পাওয়া যাবে কয়টা দুইটা। তার শেপের স্ট্রাকচারও হবে কি রকম জাস্ট এরকম। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি এখানে নোডাল তল, এখানে নোডাল তল হবে কি অক্ষ yz অক্ষ প্লাস কোন অক্ষ বলতো zx অক্ষ, এই বরাবর এটা পাওয়া যাবে। টোটাল পাওয়া যাবে কয়টা 1 প্লাস 1 ইকুয়াল টু কয়টা বলতো দুইটা। অ্যাঙ্গুলার নোডও পাওয়া যাবে কয়টা বলতো দুইটা। ওকে, তুমি দেখো এটার ক্ষেত্রে এটা হচ্ছে dxy, আমি যদি dyz এর ক্ষেত্রে ধরি,
এটা হচ্ছে dy z, মনে করো এটা y আর এটা হচ্ছে z, আমি ধরে নিলাম। তাহলে এটা যদি dy z হয় তাহলে y আর z এর মধ্যবর্তী, তাই ইলেকট্রন গুলো কি y z বরাবর বিন্যস্ত। তাহলে এই দুটো অক্ষ বরাবর ইলেকট্রন কি তোমার বিন্যস্ত না, ইলেকট্রন মেক পাওয়ার পসিবিলিটি কি তোমার 0। তাহলে এটার ক্ষেত্রে এটা যদি dy z হয়, yz যদি হয়, তাহলে আমি এই ক্ষেত্রে কি বলতে পারি, এই বরাবর ইলেকট্রন বিন্যস্ত, তাহলে এই দুটো বরাবর বিন্যস্ত না। তাহলে এটার ক্ষেত্রে আমরা নোডাল তলকে আমরা কি বলতে পারি, নোডাল তলটা তাহলে আমরা কি পাবো, x y অক্ষ আর কি পাবো বলতো, z x অক্ষ পাবো। তাহলে কয়টা পাবো, এই দুটো পাবো। দেখো এই পর্যন্ত আমরা বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, তুমি দেখো এটা তলে উঠিয়ে নেব, এটা একবার তোমার এডমিশনের জন্য তোমার হয়ে যাবে। এডমিশন যখন এইচএসসি এডমিশন দিবা তখন আর কি পড়ালেখার টাইম নাই, হ্যাঁ তোমার পড়ালেখা আগেই করতে হবে। আমরা যদি x y গেল y z গেল, আমি যদি z x এর ক্ষেত্রে যদি কনসিডার করি, তাহলে এটা z আর এটা x, তাহলে লোকগুলো কি z আর x এর কি বলতো মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এটা হচ্ছে dz x। তাহলে আমাদের অক্ষ ছিল কি x y y z আর কি তোমার z x, এই বরাবর ইলেকট্রন বিন্যস্ত হয়, এই বরাবর কি পাবো, লোক পাবো। তাহলে এখানে কি লোক পাবো না, মানে নোডাল তল পাবো। তাহলে এখানে নোডাল তল কয়টা পাওয়া যাবে তোমার, নোডাল তল এখানে xy অক্ষ বরাবর আর তোমার yz বরাবর, এই yz অক্ষ বরাবর এই দুটো পাওয়া যাবে। তাহলে টোটাল পাওয়া যাবে কয়টা, দুটো। আমরা যদি মনে করো dx2 y2 যেটাকে আমরা বলি, তাহলে এটা কি x, এটা y। আমরা গত ক্লাসেও কিন্তু এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি, অরবিটাল এলো এগুলো থেকে অক্ষ বরাবর, এটা থেকে কি অক্ষ বরাবর। তাহলে এটার ক্ষেত্রে নোডাল তলটা জাস্ট এই বরাবর পাওয়া যায়, এই বরাবর, এই বরাবর একটা পাওয়া যায়, এটা এটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তুমি দেখো এখানে ইলেকট্রন আছে, একটু বোঝার ট্রাই করো, এখানে ইলেকট্রন আছে, বোঝার ট্রাই করো, এখানে ইলেকট্রন আছে, এখানে এই বরাবর একটা তল কনসিডার করা হয় এখান থেকে, আর এই বরাবর একটা তল কনসিডার করা হয়, মানে অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর। টোটাল তল পাওয়া যাবে কয়টা, দুইটা। তাহলে এখানেও নোডাল তল কয়টা পাওয়া যাবে বলতো, দুইটা। এটা অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, নোডাল তল পাওয়া যাবে কয়টা, তোমার দুইটা। আমি বলছি এখানে ইলেকট্রন বিন্যস্ত, এখানে ইলেকট্রন বিন্যস্ত, এখানে, বাট এই রেখা বরাবর যেটা মানে কি এই এরিয়াতে ইলেকট্রন নাই, এই এরিয়াতে ইলেকট্রন নাই, এটা নাই, এটা নাই, মানে এই লেভেল বরাবর একটা তল কনসিডার, এই লেভেল বরাবর কি হবে, একটা তল কনসিডার। টোটাল পাওয়া যাবে কয়টা, তোমার দুইটা। ওকে, তুমি আমি 4 নম্বরটার ক্ষেত্রে মানে 4টা শেষ 5 নম্বর যেটা আমি বলবো, এটা আমাকে একটু ডিলাইট করতে হবে, এটা না বোঝার কোনো কারণ নেই। ওকে ওকে, 5 নম্বরটা দেখো। 5 নম্বরটা এখানে প্রত্যেকটায় নোডাল তল আর অ্যাঙ্গুলার নোড একই রকম, ঠিক আছে। ওকে, 5 নম্বরের ক্ষেত্রে এটা হচ্ছে 5 নম্বর অরবিটালটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে z। এর আগে একটু আমি বলি, এর আগে আমি যে কয়টা নোডাল তল লিখছি সেই কয়টা অ্যাঙ্গুলার নোডাল তল, মানে কি ওই জায়গা বরাবর একটা তল কনসিডার করা, বোঝা ট্রাই করবা। আর নোড মানে কি জাস্ট স্পেসটা বা জায়গাটা বা এরিয়াটাকে আমরা বলতেছি, বা অঞ্চলটাকে আমরা বলতেছি নোড, যেখানে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি কি তোমার জি। আর ওই এরিয়া যে তল কনসিডার করি সেটাকে আমরা বলি নোডাল তল।
যে কয়টা নোডাল তল সেই কয়টা স্পেস থাকবে, সেই কয়টা অ্যাঙ্গুলার নোড হবে। অর্থাৎ এই পর্যন্ত যে কয়টা নোডাল তল হইছে, px এর নোডাল তল একটা, অ্যাঙ্গুলার নোড একটা। তোমার dxy yz zx এগুলোর ক্ষেত্রে নোডাল তল যে কয়টা, অ্যাঙ্গুলার নোড সেই কয়টা। বাট এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, এই কারণে তোমার এই কথাগুলো বলছি। এটা দেখো, এটা শেপ হচ্ছে এরকম, আর এখানে কি হয় বলতো, গোলাকার ইলেকট্রনটা অবস্থান করে। ইলেকট্রনটা কি করে বলতো, অবস্থান করে। এখানে এটা দেখো, এটা x আর y বরাবর এটা অবস্থান করে। এটা হচ্ছে কি তোমার, এটা যদি x হয় তাহলে এটাকে আমি ধরে নিলাম কি y, এটাকে আমি এইভাবে জাস্ট এরকম ঘুরান যায় এখন তুই বল যে স্যার এগুলোকে আমি সব সময় z ধরছি, এরকম 3 ডাইমেনশন স্পেস তো এগুলো একটা একটা সাথে লম্বভাবেই থাকে, এরকম ইচ্ছে করে ঘুরে ঘুরে দেওয়া যায়, এই x এখানে নাও যায়, এটা এখানে নাও যায়। হ্যাঁ, স্মার্ট বোর্ড গুলো যদি থাকে এগুলো আরো ইজিলি তোমার রিপ্রেজেন্টেশন করা যায়। ওকে, এখন তুমি একটু দেখো, এই গোলাকারটা হচ্ছে কি জাস্ট এরকম একটা সারফেসের উপর, এটা সারফেসের উপর জাস্ট এটা, আর এটার উপরে এটা মনে করো একটা সারফেস, এটার উপর মনে করো গোলাকার এই শেপটা, আর এই ডাম্বেলটা এটার উপরে একটা ডাম্বেল, আর এখানে একটা ডাম্বেল। কথা কি বুঝছো কিনা? তুমি দেখো, এটা এই গোলাকার ইলেকট্রন নেটটা x অক্ষ আর y অক্ষ বরাবর কি, x এবং y অক্ষকে কেন্দ্র করে যেটা, x অক্ষ এবং y অক্ষ বরাবর বিন্যস্ত এই গোলাকার ইলেকট্রন তিন চার পাশ থেকে থাকে, x y z সব দিক থেকেই থাকে। আমি যখন গোলাকার শেপটা লিখবো সেটা x y z সব কি লিখবো, তার মানে তুমি দেখো x অ্যাক্সিস বরাবর ইলেকট্রন আছে, y অ্যাক্সিস বরাবর, z অ্যাক্সিস বরাবর ইলেকট্রন একটা অবস্থান করে। এজন্য এই এই শেপটার কারণে এখানে কোনো নোডাল তল তোমার প্রেজেন্ট করা যায় না, এখানে তোমার কি করা যায় না, নোডাল তল কি করা যায় না, প্রেজেন্ট করা যায় না। নোডাল তল এখানে কত, 0। বাট অ্যাঙ্গুলার নোড আছে, মানে জায়গা আছে যেখানে ইলেকট্রন নাই, সেই নোডের আকৃতি এই বরাবর ইলেকট্রন তোমার নাই, এই বরাবর তোমার কি ইলেকট্রন, এটা অনেকটা কোনিকাল আকৃতি, কোনক আকৃতি এই বরাবর। আমি তোমাকে আবার বলছি যে এটা জেড এক্সিস বরাবর ইলেকট্রন, আর এটা কি তোমার গোলাকারটা কি সব এরিয়া জুড়ে কি তোমার ইলেকট্রনটা নিয়ে যায়, এক্স ওয়াই জেড সব এরিয়া। সো এখানে কোন বরাবর তোমার ইলেকট্রনকে বেস করে কোনো তল কনসিডার করা যায়, বাট এখান থেকে বরাবর এই বরাবর একটা তোমার এরিয়া কনসিডার করা যায় যেটা অনেকটা কনিক্যাল শেপ। এই এরিয়া আর এই এরিয়া বেসে একটা তোমার কি করা যায়, তোমার এলাকা কনসিডার করা যায়, লোকেশন কনসিডার করা যায়, যেটা হচ্ছে কি কনিক্যাল। ওই স্পেসটা, এই স্পেস আর এই স্পেস, এটা এই স্পেসটাকে অ্যাঙ্গুলার নোড, এই স্পেসটাকে অ্যাঙ্গুলার নোড। জিনিসটা দেখতে কি রকম হবে? আবার তুমি বলতে পারো স্যার এটা তো না, এই অংশ এই অংশ এই অংশ এই অংশগুলো। তুমি একটু দেখো, আমি জিনিসটাকে তোমার পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে তোমাকে দেখাই দিচ্ছি। একটু দেখো, একটু পাওয়ার পয়েন্ট স্লাইডে একটু যাই। একটু দেখো, দেখো dxy yz প্রত্যেকটাই দুটো করে আসছে। দেখো yz xy, তারপর xz বা zx yz এগুলাই, তারপর 3d x স্কয়ার y স্কয়ার এখানেও দুটো করে আসছে। দেখো এই 3d z স্কয়ার এর ক্ষেত্রে দেখো এখানে এই যে এই বরাবর এই যে কনিক্যাল ফরম্যাটে, এটাকে কনিক্যাল নোডও বলে, এই কনিক্যাল ফরম্যাটে এই স্পেস এই স্পেস এই স্পেস, এখানে তোমার কি আছে বলতো, খালি জায়গায় তোমার কি ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি ছিল, বাট এখানে কমপ্লিটলি তল কনসিডার করা যাচ্ছে না। আবার তুমি একটু দেখো, এই বরাবর এই স্পেস আর এই স্পেস বরাবর তোমার কি করা যাচ্ছে না বলতো, তোমার পুরো তল, কিন্তু এই স্পেসে ইলেকট্রন নাই, মানে ওই জায়গাটা, ওই উপরের অংশে যে জায়গাটা ইলেকট্রন নাই সেই জায়গাটাকে যদি কনসিডার করি, সেটা শেপটা দেখতে অনেকটা কি কনিক্যাল ফরম্যাটে, কোনক আকৃতির মনে হবে। এই কারণে উপরে কি একটা খালি জায়গা পাওয়া যায়, নিচে একটা খালি জায়গা পাওয়া যায়, বাট এখানে কোনো তল কমপ্লিটলি উপর আর নিচ মিলে কোনো তল একটা কনসিডার করতে আমরা পারি না, জায়গাটা আমরা কনসিডার করি। এই কারণে এই উপরেরটাকে আমরা বলি কনিক্যাল নোড, নিচেরটাকে আমরা কনিক্যাল নোড বলি অথবা অ্যাঙ্গুলার নোড বলি। অর্থাৎ 3d z স্কয়ারে অ্যাঙ্গুলার নোড হচ্ছে তোমার, অ্যাঙ্গুলার নোড বা কনিক্যাল নোড যেটাকে আমরা বলি, এটা আকৃতিটা কোনক আকৃতির, এই কারণে এটা কনিক্যাল নোড বা অ্যাঙ্গুলার নোড
অ্যাঙ্গুলার নোড হচ্ছে কত 2, বাট নোডাল তলের মান কত 0। এখান থেকে কোনো তোমার কি নোডাল তল কনসিডার করা কি যায় না। যদি আমি এটাকে শেপ, এটা কিন্তু একদম জঘন্য স্টাইল হয়ে গেছে যদিও, এটা শেপটা আমি যদি এটাকে আঁকি, এটা 3D জেড স্কয়ার, এই তোমার ইলেকট্রনটা, এটা x, এটা y, আর এটা কি তোমার জেড অ্যাক্সিস। এই বরাবর ইলেকট্রনের লেয়ারটা অবস্থান করে। এটা হচ্ছে গোলাকার। গোলাকার মানে সব অক্ষ বরাবর ইলেকট্রনের স্পেস আছে x y আর কি তোমার z, বাট তোমার কি এখানে কি তোমার যেটা অক্ষ বরাবর ইলেকট্রন আছে x আর y, এই বরাবর আমরা কোনো তল কনসিডার করতে পারি না, এখানে নোডাল তল দিলাম। বাট এই এরিয়াতে ইলেকট্রন নাই, এগুলো আছে, এই এরিয়াতে ইলেকট্রন নাই। ফলে এই টোটাল এরিয়াতে যে এরিয়াতে ইলেকট্রন নাই, সেই এরিয়ার টোটাল জায়গাটাকে আমি যদি একটু এটাকে আঁকি, তখন দেখতে হয় কি একটা কনিক্যাল শেপ চলে আসে। এই এরিয়াটাকে আমি যদি একটু আঁকি, তাহলে এই এরিয়াটা কি শেপ চলে আসে, কনিক্যাল শেপ চলে আসে। এই জায়গায় ইলেকট্রন নাই, এই জায়গায় ইলেকট্রন নাই, ফলে এই স্পেসটাকে আমরা বলি কি কনিক্যাল নোড বা অ্যাঙ্গুলার নোড, এটাকেও আমরা বলি কি অ্যাঙ্গুলার নোড। সো টোটাল অ্যাঙ্গুলার নোড হয় কয়টা, দুইটা, বাট নোডাল তল হয় কয়টা, 0। এটা ব্যতিক্রম। এটা কি তোমার সবচেয়ে সবগুলোর মধ্যে এটা ব্যতিক্রম, এটা জেড স্কয়ার, ডি জেড স্কয়ার। দেখো এ পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। ওকে, আমাদের এই রিলেটেড যত ইনফরমেশন আছে মোটামুটি দেওয়া ট্রাই করছি। হ্যাঁ, এখন আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। ওকে, দ্রাব্যতা আলোচনা করার আগে আমাদের দ্রবণ সম্পর্কে আইডিয়া নিতে হবে। হ্যাঁ, তুমি দেখো, আমি যদি বলি এটা একটা পাত্র, এটা বোঝার ট্রাই করো। এখানে আমি মনে করো দ্রব্য অ্যাড করব, এটা মনে করো ডিজলভ। এটার তাপমাত্রা হচ্ছে মনে করো 20, মনে করো 35 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ওয়াটার। এখন একটু দেখো, ঠিক এখানে মনে করো 100 ml মনে করো ওয়াটার আছে। এটাও মনে করো H2, এটাও 100 ml, এটাও মনে করো আছে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তুমি মনে করো একই, এটা এখানে মনে করো তুমি ধরে নাও যে এখানে যে দৈর্ঘ্য আসছে, যে টাইপের দৈর্ঘ্য আসছে, এখানেও ঠিক একই টাইপের দৈর্ঘ্য আসছে। এখানে যদি মনে করো সিলভার ক্লোরাইড থাকে, এখানেও সিলভার ক্লোরাইড, এখানে যদি সোডিয়াম ক্লোরাইড থাকে, এখানেও সোডিয়াম। কিন্তু এই দুটো পাত্রের মধ্যে ডিফারেন্সটা কোথায় তোমার, জাস্ট তাপমাত্রা। এটা 35 ডিগ্রি, এটা কত বলতো 45 ডিগ্রি। তার মানে হচ্ছে যে কোন পাত্রের
বলতো দ্রাবকের ডিজলভ করার ক্যাপাবিলিটি বেশি হবে এই পাত্র নাকি এই পাত্র? কোন পাত্র? এটা আমি ধরে নিলাম প্রথম পাত্র, এটা কি তোমার প্রথম পাত্র, আর এটা হচ্ছে কি তোমার দ্বিতীয় পাত্র। কোন পাত্রে ডিজলভ করার ক্যাপাবিলিটি বেশি হবে? অবশ্যই তোমার দ্বিতীয় পাত্র। তাপমাত্রা যদি তুমি বাসা বাড়িতে তুমি খেয়ে থাকো, দেখবে যে গরম পানি কোনো কিছু ডিজলভ করবে খুব তাড়াতাড়ি, আর যদি নরমাল যে পানি থাকে তার ডিজলভ করার ক্যাপাবিলিটি কি থাকে বলতো? কম থাকে। অর্থাৎ তাপমাত্রা যদি বেশি হয় দ্রাবকের ডিজলভ করার ক্যাপাবিলিটি অনেক কি হয় বলতো? বেড়ে যায়। তাহলে আমি এই লাইনে আমি লিখতে পারি কি কারণে বাড়ে সেটা আমরা পরে বলবো, ঠিক আছে? সাধারণত এই হয়তোবা তোমার ব্যতিক্রম ঘটতে পারে বা নাও ঘটতে পারে, সেটা হচ্ছে পরে আলোচনা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? তাপমাত্রা আমরা যেগুলো দেখি সাধারণত তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, এটা হচ্ছে নোটে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সব সময় এই কথা হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, আমি ইন জেনারেল একটা কথা বলছি, এর মধ্যে ব্যতিক্রমও থাকতে পারে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাবকের ডিজলভ করার ক্যাপাবিলিটি সব সময় যে এই কথা হবে এমন কোনো কথা না। ডিজলভ করার ক্ষমতা বৃদ্ধি পায়, বৃদ্ধি। ওকে, দেখো তার মানে কি দ্বিতীয় পাত্রে ডিজলভ করার ক্ষমতাটা সাধারণত কি হবে বলতো? বেশি। এখন দেখো তুমি এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, আমি বলি এই লেকচারগুলো এখন যেখান থেকে শুরু করব, তুমি যদি একটাও মিস করো তাহলে আগের লেকচারগুলো তুমি যদি একটাও মিস করো, এখন থেকে যে লেকচারগুলো স্টার্ট হবে তুমি পরের লেকচার একটাও বুঝবে না। একটার সাথে একটা, প্রত্যেকটা লেকচারের সাথে প্রত্যেকটা লেকচারে কানেক্ট আছে। এখন থেকে এই যে দ্রাব্যতা থেকে যেটা শুরু করব, এখান থেকে তুমি যদি একটু মিস করো তাহলে পরের অংশগুলো বুঝবে না। হ্যাঁ, অবশ্যই তুমি একটা লেকচার, আমি নেক্সট যে লেকচারটা দিব তার আগে এই লেকচারটা ভালোভাবে মাথার ভিতর তোমার সেটা থাকতে হবে। এই দেখো এটা দেখো অ্যাডিশন, মনে করো এখানে 100 ml মনে করো পানি আছে, এটা মনে করো 6 গ্রাম, আমি ধরে নিলাম এটা 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, আমি ধরে নিলাম এটা মনে করো সর্বোচ্চ, এখানে আসছে তো 6টা বল আছে, 6টাই দিলাম 6 গ্রাম দিয়েছে। এই 100 ml এই পানিটা সর্বোচ্চ 6 গ্রাম এই দ্রবকে তোমার ডিজেল করতে পারে। 6 গ্রাম এখানে দ্রবক, একটা বল দ্বারা 1 গ্রাম কেমিক্যাল করছে, তাহলে 6 গ্রাম এই দ্রবকে তোমার কি করতে পারে? এটা ডিজেল করতে পারে। সর্বোচ্চ সর্বোচ্চ কয় গ্রাম পারে? তোমার সর্বোচ্চ 6 গ্রাম দ্রবকে ডিজেল করতে পারে। এই কারণে এখানে 6টা বলে দিই, এখানে ডিজেল হয়ে গেছে। এখানে এটা 25 ডিগ্রিতে আছে, এটা দেখো এটাও তোমার 25 ডিগ্রি, এটা হচ্ছে কি তোমার 100 ml পানি, একই রকম দেখাবো। এটা আসলে ডিজলভ করতে পারে 6 গ্রাম, একই রকম দ্রব্য, আসলে এখানে 3 গ্রাম দ্রব্য আমি এখানে যোগ করব। তো ও ডিজলভ করার ক্যাপাবিলিটি হচ্ছে 6টা, কিন্তু ও এখানে আমি অ্যাড করছি, তুমি বাইরে থেকে অ্যাড করছো কয়টা? 3টা, ও আরো 3টা ডিজলভ করতে পারে। বাট এখানে কি আছে বলতো? সর্বোচ্চ দ্রব্য ডিজলভ আছে। এখানে কি সর্বোচ্চ পরিমাণের চেয়ে কি আছে বলতো? কম আছে।
সে কিন্তু আরো তার ক্ষমতা আছে কিন্তু পরিমাণের চেয়ে কি আছে তোমার কম আছে, যে কম এখানে কি আছে বলতো দৈর্ঘ্য আছে। তুমি যদি দাও তাহলে হবে। এখন দেখো এখানে এই কেসের ক্ষেত্রে মনে করো এখানে 100 ml আছে, এখানে মনে করো 6 গ্রাম, তুমি মনে করো এখানে দৈর্ঘ্য অ্যাড করবা, এটা মনে করো 6 গ্রাম, এটা ডিজলভ হয়ে গেল। এটা তুমি 6 গ্রাম দিলা, এটা মনে করো ডিজলভ হয়ে গেছে। আমি এটা একটু করে দিই না, তোমার নিচে বুঝাবে। এটা 6 গ্রাম কি হয়ে যাচ্ছে, ডিজলভ হয়ে যাচ্ছে। এই পাত্রটাও তোমার কি 25 ডিগ্রি সেলসিয়াসে আছে, এটাও কি 25 ডিগ্রি সেলসিয়াসে আছে। এখন যদি আমি বাইরে থেকে ও সর্বোচ্চ পরিমাণ দৈর্ঘ্যকে ডিজলভ করতে পারে, 6 গ্রাম 6টাকে দৈর্ঘ্যই এখানে ডিজলভ আছে। এখানে আমি যদি বাইরে থেকে এই বাইরেগুলোকে একটু শেডেড করে দিচ্ছি, আমি যদি আরো 3টা যদি অ্যাড করি, তাহলে দেখা যাবে এই 3টাকে এই দ্রাবকটা ডিজলভ করতে পারবে। তুমি দেখো একটা পাত্রে পানি নিয়ে চিনি অ্যাড করো, দেখবে যে নির্দিষ্ট পরিমাণ চিনি ডিজলভ হবে, তারপর আর চিনি ডিজলভ হবে না। তারপর যদি তুমি চিনি অ্যাড করো, সেটা ডিজলভ করতে পারবে না, সেটা পাত্রের তলায় এখানে কি তলানি আকারে কি হবে বলতো, জমা হয়ে যাবে তুমি যদি যোগ করো। এখন তুমি যদি এটার তাপমাত্রা বাড়াই দাও, তুমি যদি এখানকার তাপমাত্রা যদি তুমি কি করো, বৃদ্ধি করো, তাপমাত্রা তুমি এটা 6টা প্রথমে ডিজলভ করতে পারে, তারপর তুমি 3টা দিছো, এই তাপমাত্রায় 3টা আর কি আছে বলতো, এই পাত্রের তলায় তলানি আকারে কি হচ্ছে বলতো, জমা হচ্ছে। এখন তুমি কি করলা, তুমি জানো যে তাপমাত্রা যদি বাড়ায় তাহলে এর দ্রাবকের ডিজলভ করার ক্যাপাবিলিটি আগের তুলনায় বেড়ে যায়। আমি এটা তাপমাত্রা বাড়াই, আমি মনে করো 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম, এটা কত 50 ডিগ্রি। এটা আগে ছিল কত, প্রত্যেকটাই কত ছিল বলতো 25। তখন তাপমাত্রা বাড়ানোর কারণে এই দ্রাবকের এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই 6টাকে ডিজলভ করতে পারে। আমি যখন তাপমাত্রা ডাবল করে ফেললাম, তখন এই দ্রাবকের ডিজলভ করার ক্যাপাবিলিটি কি হচ্ছে বলতো, বেড়ে যাচ্ছে। তখন আর এই 3টা পাত্রের তলায় তলানি না, তখন এই 3টাও কি হয় বলতো, এখানে কি হয়ে যায় বলতো, ডিজলভ হয়ে যায়। এই 3টাও তোমার কি হয়ে যায় বলতো, এখানে কি হয়ে যায়, ডিজলভ হয়ে যায়। তার মানে কি হচ্ছে, এই দ্রাবকের ডিজলভ করার ক্যাপাবিলিটি আমরা বাড়াচ্ছি কি করে বলতো, তাপমাত্রা বৃদ্ধি করে। তাহলে এখানে কি এটা যে পরিমাণ দৈর্ঘ্য ডিজলভ করতে পারে, এটাও 100 ml পানি, এখানে যেটা এটা যে পরিমাণ দৈর্ঘ্য ডিজলভ করতে পারে তার চেয়ে অধিক পরিমাণ দৈর্ঘ্য এখানে ডিজলভ আছে। তার মানে কি সর্বোচ্চ পরিমাণের চেয়ে বেশি দৈর্ঘ্য এখানে ডিজলভ, সর্বোচ্চ পরিমাণের চেয়ে বেশি দৈর্ঘ্য বা অধিক দৈর্ঘ্য এখানে তোমার দ্রবীভূত আছে, এখানে কি তোমার দ্রবীভূত আছে। সেটা কি করে, তাপমাত্রা বাড়ায়। তাপমাত্রা আমি যদি আবার কমাই, সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ এখানে আমরা 3 ধরনের দ্রবণ নিয়ে কথা বলছি, একটা হচ্ছে এটা আর লাস্টটা। এটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা তোমার নির্দিষ্ট রাখতে হবে, কারণ তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে এই দ্রাবকের ডিজলভ করার ক্যাপাবিলিটি কি হবে বলতো, বেড়ে যাবে। এটা পানিতে তুমি অ্যাড করলা, পানিতে অ্যাড করা মানে কি, এটা কি হবে, ডিজলভ হবে। ডিজলভ হওয়া মানে কি, পানি এটাকে ভাঙবে, পানির সাথে এটা ভালোভাবে মিশে যাবে, বিয়োজিত হবে। বিয়োজিত হওয়া মানে কি, এটা পানির সাথে মিশে যাবে। তুমি যদি 1 গ্লাস পানিতে যদি তুমি লবণ দাও, তুমি লবণটা পানিতে তোমার কি হচ্ছে বলতো, মিশে যাচ্ছে। ওই মিশে যাওয়াটাকে আমরা কি বলি, বিয়োজিত হওয়া। ওই মিশে যাওয়াটাকে আমরা কি বলি, ভেঙে যাওয়া। এটাকে আমরা মিশে যাওয়াটাকে আমরা বলি ভেঙে যাওয়া, এটাকেই আমরা কি বলি, বিয়োজিত হওয়া। এটাকেই আমরা কি বলি, ভাঙন প্রক্রিয়া। কার ভাঙন প্রক্রিয়া, ওই লবণের। পানি তো ভাঙে না, ওই লবণটা তোমার কি হবে, ভেঙে যাবে। তুমি একটু দেখো, তাহলে এই নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যতটুকু দৈর্ঘ্যকে ডিজলভ করতে পারে, সেই পরিমাণ যদি দৈর্ঘ্য এখানে যদি ডিজলভ থাকে, তাহলে ওই দ্রবণটাকে আমরা বলি কি, তোমার সম্পৃক্ত দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক সর্বোচ্চ পরিমাণের চেয়ে যদি কম পরিমাণ দৈর্ঘ্য যদি এখানে যদি ডিজলভ থাকে, তাহলে ওই দ্রবণটাকে আমরা বলি কি, তোমার অসম্পৃক্ত দ্রবণ। ওই দ্রবণটাকে আমরা কি বলবো, অসম্পৃক্ত কি বলবো বলতো, দ্রবণ। এটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, আমি যদি তাপমাত্রা যদি বাড়াই, যে তাপমাত্রাটা পাই ফাইনালি, ওই তাপমাত্রায়
নির্দিষ্ট তাপমাত্রায় এই নির্দিষ্ট পরিমাণ দ্রাবককে যদি সর্বোচ্চ পরিমাণের চেয়ে যদি অধিক পরিমাণ দ্রব্য যদি এখানে ডিজলভ থাকে, তখন ওই দ্রবণটাকে আমরা তখন বলবো কি অতিপৃক্ত। এটাকে আমরা কি বলবো? অতিপৃক্ত। তার মানে দ্রবণের ক্যাটাগরি কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ যতটুকু দ্রব্য ডিজলভ থাকতে পারে নির্দিষ্ট পরিমাণ, তুমি যদি দ্রাবক বাড়াও ডিজলভ করার ক্যাপাবিলিটি বাড়বে, তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে ডিজলভ করার ক্যাপাবিলিটি কি বাড়বে। এই কারণে তোমার তাপমাত্রাটাকে নির্দিষ্ট করতে হবে, এই দ্রাবকের পরিমাণটাকেও তোমার নির্দিষ্ট করতে হবে। এখানে বলতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য ডিজলভ হয়ে যে দ্রবণটা তৈরি করে তাকে বলা হবে কি তোমার সম্পৃক্ত। সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম পরিমাণ দ্রব্য ডিজলভ হয় যে দ্রবণটা তৈরি করে তাকে বলা হবে অসম্পৃক্ত। আর সর্বোচ্চ পরিমাণের চেয়ে অধিক পরিমাণ দ্রব্য ডিজলভ হয় যে দ্রবণটা তৈরি করে তাকে বলা হয় কি অতিপৃক্ত। কিন্তু কন্ডিশন হচ্ছে কি তাপমাত্রা অবশ্যই বাড়াতে হবে। তাপমাত্রা বাড়ালে তোমার কি হয়? অতিপৃক্ত হয়। আবার শীতল করলে আবার কি হয়? তার আগের অবস্থায় কি হয় বলতো? ফিরে আসে। কথা কি বুঝছো? এটা কোনো স্পেশাল টাইপের দ্রবণটাকে আমরা দুটেই বলি, এটা সম্পৃক্ত আর অসম্পৃক্ত। এটা ডিপেন্ড করে কন্ডিশনে। তাপমাত্রা বাড়ালে এই অবস্থা পাবো, তাপমাত্রা কমালে তার আবার আগের অবস্থায় কি হবে বলতো? ফিরে আসবে। কথা কি লাগে না? তুমি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, এখন তুমি একটা অ্যানসার দেবা। এটাকে আমরা বলি সম্পৃক্ত, এটাকে অসম্পৃক্ত, এটাকে আমরা বলি অতিপৃক্ত। তাহলে এই পাত্রের দ্রবণটাকে আমরা কি বলবো? কে বলতে পারে? তুমি অ্যানসার দেবে হবে যদি এই পাত্রের দ্রবণটাকে আমরা কি বলবো? এটা এখন তুমি সম্পৃক্ত অসম্পৃক্ত বানান পারবা, সমস্যা নেই। ইংরেজিতে স্পেলিং করে ওই ফরম্যাটে দিয়ে দাও, যে কোনো একটা তো হবে। আমি বলছি এটাকে সম্পৃক্ত, এটাকে অসম্পৃক্ত, এটাকে অতিপৃক্ত, তাহলে এই পাত্রের দ্রবণটাকে আমি কি বলবো? একটু কমেন্টসে জানাও তো। হ্যাঁ, একটু ফাস্ট বলো, ফাস্ট বলো। অসম্পৃক্ত একজনে বলছে মৌ। হ্যাঁ, একটু বলো, তাড়াতাড়ি বলো। অ্যাডমিশন সবাই দেখো। আমার সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা কি? সর্বোচ্চ পরিমাণ দ্রব্য ডিজলভ থাকবে। এটা কিন্তু ডিজলভ না, এটা কি বলতো? অবিয়োজিত অবস্থায়। এটা কোন অবস্থায়? অবিয়োজিত অবস্থায়। তাহলে কি এখানে কি আছে কোন বলতো? এই পাত্রে কয় গ্রাম ডিজলভ আছে? 6 গ্রাম। এই কারণে এটাকে সম্পৃক্ত বলে। এই পাত্রে ডিজলভ আছে কয় গ্রাম দেখো? 6 গ্রাম। 3 3 কত বলতো? 6। এই 6 গ্রাম ডিজলভ আছে। বাকি যে 3 গ্রাম দিছি সেটা কিন্তু ডিজলভ নাই, অবিয়োজিত অবস্থায় আছে। তাহলে এই দ্রবণে আমার কন্ডিশনটা কি? সর্বোচ্চ পরিমাণ দ্রব্য বিয়োজিত থাকবে, সর্বোচ্চ পরিমাণ দ্রব্য পানির সাথে মিশে থাকবে। কতটুকু অবিয়োজিত আছে তার উপর ডিপেন্ড করবে না, কতটুকু মিশে আছে তার উপর ডিপেন্ড করবে। এটাকে আমি সম্পৃক্ত বলতেছি কারণ কি? সর্বোচ্চ পরিমাণ দ্রব্য ডিজলভ মিশে আছে 6 গ্রাম। এখানে আমি 9 গ্রাম দিছি, বাট মিশে আছে কয় গ্রাম? 6 গ্রাম। এজন্য এই 6 গ্রামের কারণে এই দ্রবণটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত না। অসম্পৃক্ততে কি কয় গ্রাম মিশে আছে? 3 গ্রাম। এই কি 6 গ্রাম আছে? না। এটার ক্ষেত্রে আমরা কি, আমার কন্ডিশন হচ্ছে কয় গ্রাম মিশে থাকবে, কয় গ্রাম পাত্রের তলায় পড়ে থাকবে না।
কয় গ্রাম মিশে যাবে, এখানেও 6 গ্রাম মিশে আছে মানে সর্বোচ্চ, এই কারণে এটা সম্পৃক্ত। তাহলে এখানে আছে কয় গ্রাম, 9 গ্রাম, তার মানে 6 গ্রাম মিশে আছে, 3 গ্রাম কি পাত্রের তলায় তলানি আছে, আসলে মিশে আছে কয় গ্রাম, 6 গ্রাম, এই কারণে এটাও কি সম্পৃক্ত। ক্লিয়ার কিনা? কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। আমি এখানে একটা সংজ্ঞা লিখব, আর কোনো সংজ্ঞা লিখব না, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণে একটা সংজ্ঞা লিখব। তার মানে আমার এটা ডেফিনিশন দিতে হলে কি করতে হবে, আমার তাপমাত্রা নির্দিষ্ট রাখতে হবে, দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট রাখতে হবে। তাহলে আমি বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, একই রকম সংজ্ঞা, তিনটাই একটা সংজ্ঞা দিব, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য, দ্রবীভূত হয়ে যে দ্রবণ তৈরি করে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। সম্পৃক্ত তোমার দ্রবণ এটাকে বলে। আমি যদি অসম্পৃক্তের কথা বলতাম সব একই রকম হতো, সর্বোচ্চ পরিমাণ অপেক্ষা কম দ্রব্য, তাহলে অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা। আমি যদি অতিরিক্ত দ্রবণের সংজ্ঞা দিতাম, সর্বোচ্চ পরিমাণ দ্রব্য অপেক্ষা অধিক পরিমাণ দ্রব্য, মানে অসম্পৃক্ত হলে কম পরিমাণ দিব, অতিরিক্ত হলে অধিক পরিমাণ দিব, একই রকম। দেখো কারো কোনো ডাউট আছে কিনা? তুমি দেখো এখানে এই কথাগুলো আমাদের দরকার হবে, এখানে একটু জাস্ট আগে একটু পড়াই আসলাম, এগুলো দরকার হবে, এমনি মানে শর্ট করে পড়াই নেই, কিন্তু এগুলো তোমার 6 7 এ থাকতো, তোমরা পড়ে আসছো, একটু বোঝার ট্রাই করো। আমরা লবণটাকে সাধারণত 3 ভাগে ভাগ করি, আমরা 2 ভাগই এটাকে নিয়ে আসবো। লবণ একটা হচ্ছে দ্রবণীয় লবণ, এটা হচ্ছে দ্রবণীয় লবণ, আর আরেকটা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ। এটা কি স্বল্প দ্রবণীয় লবণ। স্বল্প দ্রবণীয় লবণ বা অদ্রবণীয় লবণ, এটাকে 3 ভাগেও ভাগ করা অনেক জায়গায়, হ্যাঁ। অদ্রবণীয় লবণ আর স্বল্প দ্রবণীয় লবণটা অলমোস্ট কাছাকাছি। যারা খুব আংশিকভাবে তোমার ডিজল হয় আর যারা প্রায় অদ্রবণীয় থাকে, হ্যাঁ, তাদেরকে। এখন দেখো এখানে একটা পাত্র আছে, একটু বোঝার ট্রাই করবা। এখানে মনে করো পানি আছে, এ কি করলো, মনে করো এখানে লবণ আছে, লবণ হিসেবে আমি মনে করো সোডিয়াম ক্লোরাইড। তুমি পানিতে তুমি সোডিয়াম ক্লোরাইড দাও, দেখবা
যে এটা কি 4 গ্রাম মনে করা আছে বা 6 গ্রামই নিলাম, এখানে 6 গ্রাম আছে, দেখো যে 6 গ্রামে কি হবে এই পানিতে তোমার কি হয়ে যাবে ডিজলভ। এই 6 গ্রামে পানিতে তোমার কি হবে সম্পূর্ণরূপে ডিজলভ হয়ে যাবে। এটা যখন পানিতে দেওয়া হয়, এই সোডিয়াম ক্লোরাইডকে যখন পানিতে অ্যাড করা হয়, পানির মধ্যে যখন অ্যাড করা হয় তখন কি হয় সোডিয়াম ক্লোরাইডটা এভাবে আয়নিত অবস্থায় থাকে। এত বাড়াই দিতে দরকার নেই, এভাবে কি থাকে আয়নিত অবস্থায়। স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে দেখা যায়, মনে করো এরকম একটা পাত্রে তুমি পানি নাও, এখানে তুমি পানি নাও, দেখা যাচ্ছে এখানে তুমি দ্রবণ, এটা হচ্ছে কি দ্রবণীয় লবণ সোডিয়াম ক্লোরাইড, তুমি এই দ্রবণীয় লবণের ক্ষেত্রে তুমি অ্যাড করো, এটা সম্পূর্ণরূপে কি হবে বিয়োজিত হবে, সম্পূর্ণরূপে পানির সাথে মিশে যাবে, সম্পূর্ণরূপে ভেঙে যাবে, ক্লিয়ার। কিন্তু এখানে লবণ হিসাবে আমরা নিলাম মনে করো সিলভার ক্লোরাইড, এটা একটা স্বল্প দ্রবণীয় লবণের একটা উদাহরণ। আমি যখন এখানে অ্যাড করব, তাহলে স্বল্প দ্রবণীয় লবণগুলো কি হয় আংশিকভাবে পানির সাথে মিশে, আংশিকভাবে পানিতে বিয়োজিত হয়, আংশিকভাবে তার ভাঙন ঘটে। তাহলে এই খুব অল্প পরিমাণ, খুবই সামান্য পরিমাণ পানিতে কি হবে বলতো বিয়োজিত হবে, পানির সাথে মিশে যাবে। আর ম্যাক্সিমামে কি হবে বলতো এই পানির নিচে তলানি আকারে কি হবে বলতো জমা। এটা দ্বারা কি হচ্ছে এই এতটুকু অ্যামাউন্ট খুব সামান্য পরিমাণ, এটা সামান্য পরিমাণ কি হবে পানিতে মিশবে, অথবা সামান্য পরিমাণ কি হবে পানিতে তোমার কি হবে বলতো বিয়োজিত হবে, সামান্য পরিমাণে কি হবে বিয়োজিত। আর এখানে কি অধিকাংশ কি বলতো অবিয়োজিত, মিশবে না, অধিকাংশ কি তোমার অবিয়োজিত অবস্থায়। এটা তোমার কি থাকে অবিয়োজিত অবস্থায় থাকে। এটা বোঝার ট্রাই করবা, এখানে খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা। তার মানে স্বল্প দ্রবণীয় লবণ যখন পানিতে অ্যাড করব তার খুবই সামান্য পরিমাণ এটা পানির সাথে মিশবে, এখানে সামান্য পরিমাণ বিয়োজিত, যতটুকু মিশে যায় তার মানে ততটুকুর ভাঙন ঘটে, এখানে সামান্য পরিমাণ বিয়োজিত, বিয়োজিত মানে কি ভেঙে যায়। ম্যাক্সিমাম যদি তোমার তুমি যদি 50 গ্রাম 500 টা এখানে মনে করো অণু দিলাম, তোমার এই দুটো অণু কি হয় বিয়োজিত হয়, আর বাকিগুলো কি হয় পাত্রের তলায় তলানি আকারে জমা হয়। যেটা তলানি আকারে জমা হয় সেটাকে হচ্ছে কি তোমার অবিয়োজিত, সেটা পানির সাথে মিশে না, সেটা পানি থেকে কি হয়ে যায় আলাদা হয়ে যায়। যেমন তুমি একটা পাত্রে পানি নাও, বালি দাও, দেখবে যে বালি পানিতে মিশবে না, দেখো পাত্রের তলায় কি হবে জমা হবে, পানি আর বালি দেখবে যে দুটো আলাদা, দুটো ফেস কমপ্লিটলি দেখা যায়। এখন দেখো যতটুকু পানিতে মিশে যায় এটা হচ্ছে মিশে যায়, আর এটা অবিয়োজিত, ঠিক আছে। এটা কি হয় যতটুকু মিশে যায় সিলভার ক্লোরাইড, তার মানে ততটুকু ভাঙন ঘটে, ভাঙন ঘটে Ag+ আর Cl-। এই যতটুকু তোমার বিয়োজিত হয় এটা হচ্ছে কি তোমার বিয়োজিত, এই অংশটা কি তোমার বিয়োজিত। আর এই AgCl-টা কি বলতো, AgCl ফর্ম যদি থাকে এই এরা কোন ফর্মে আছে বলতো, এরা এখানে কোন ফর্মে আছে AgCl ফর্মে, আর এখানে এরা কি ফর্মে আছে মিশে গেছে, এরা কোন ফর্মে মানে AgCl-টা সেপারেট হয়ে গেছে মানে Ag+ আর Cl- ফর্মে। এখানে এরা কোন ফর্মে আছে Ag+ এবং কি বলতো Cl- ফর্মে আছে। এই বিয়োজিত এটা হচ্ছে বিয়োজিত অংশ আয়ন আকারে থাকে, আর AgCl-টা কি আয়ন আকারে না, এটা এক একটা ইউনিট আকারে থাকে। তার মানে এই অংশটা কোন অংশ বলতো অবিয়োজিত অংশ। এই বিয়োজিত আর অবিয়োজিত অংশটা সাম্য অবস্থায় থাকে। তুমি দেখো এটার ক্ষেত্রে কিন্তু উভমুখী চিহ্ন দিনে, এটার ক্ষেত্রে কিন্তু উভমুখী চিহ্ন দিনে, আমি কথাটা রিপিট করব কোনো সমস্যা নেই, বোঝা ট্রাই করো। এটার ক্ষেত্রে কিন্তু উভমুখী দিনে, বাট এটার ক্ষেত্রে কিন্তু উভমুখী দিচ্ছে। এটা আর এটার মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় দেখো, Cl- আর Cl- তোমার কি একই টাইপের আয়ন, পার্থক্যটা কোথায় সোডিয়াম আয়ন আর Ag+ আয়ন। তাই সোডিয়াম আয়ন আর Ag+ আয়নের মধ্যে এই সোডিয়াম আয়নটা কম সক্রিয়, এটা কি কম সক্রিয়, আর এখানে Ag+ যে আয়নটা আছে এটা হচ্ছে কি তোমার অধিক সক্রিয় আয়ন, এটা কি তোমার অধিক সক্রিয় এই Ag+। এটার ক্ষেত্রে একমুখী দিলাম আর এটার ক্ষেত্রে উন্মুখী দিলাম কেন, কারণ এটা বিয়োজিত হয়ে এটার এটার মধ্যে সিমিলার কোনটা Cl-। তোমার পার্থক্য কোনটা সোডিয়াম আয়ন আর Ag+। সোডিয়াম আয়ন কম সক্রিয় হওয়ার কারণে এটার সাথে বিক্রিয়া করে বিপরীত দিকে আসে না,
কিন্তু এটার সক্রিয়তা এই সোডিয়াম আয়নের চেয়ে অনেক অনেক গুণ বেশি। এই কারণে Ag Cl এর সাথে বিক্রিয়া করে বিক্রিয়াটা কোন দিকে ডাইভার্ট করে? পিছনের দিকে ডাইভার্ট করে। পিছনের দিকে ডাইভার্ট করলে কি হবে? এরা অবিজিত ফর্মে থাকবে। সামনের দিকে বিক্রিয়াটা যদি যায় তাহলে কি আয়ন ফর্মে থাকবে। আয়ন ফর্মে দ্বারা কি বোঝানো হবে? পদার্থটা কি অবস্থায় থাকবে? বিয়োজিত অবস্থায়। বিয়োজিত দ্বারা কি বোঝানো হবে? এটা পানির সাথে কি থাকবে? মিশে থাকবে। এটা পানি দ্বারা এটা কি হবে? বিশ্লেষিত হবে। পানি এটাকে কি করবে? ভাঙবে। পানি এটাকে কি করবে? ভাঙবে। তার মানে দ্রবণীয় লবণের ক্ষেত্রে একমুখী চিহ্ন দিতে হবে, কারণ দ্রবণীয় লবণগুলো যে আয়নগুলো তৈরি করে ওই আয়নগুলো কম সক্রিয় হয়। আর তোমার স্বল্প দ্রবণীয় লবণগুলো যে আয়নগুলো তৈরি করে ওই আয়নগুলো অধিক সক্রিয় হয়। আর এই অধিক সক্রিয় আয়নের কারণে বিক্রিয়াটা কোন দিকে ডাইভার্ট হয়? বিপরীত দিকে ডাইভার্ট হয়। আর বিক্রিয়াটা বিপরীত দিকে ডাইভার্ট হওয়ার কারণে এটা কি হয় বলতো? অবিয়োজিত ফর্মে পাওয়া যায়। এটার ক্ষেত্রে অবিয়োজিত পাওয়া যায় না। এটা বিয়োজিত হয়, এটা কি? এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, বাট এটার ক্ষেত্রে কি হয়? অবিয়োজিত ফর্ম পাওয়া যায়। তার মেইন রিজনটা কি? এটা, কারণ এটা বিশ্লেষিত হয় যে আয়নটা তৈরি করে সেটা কি অধিক সক্রিয়। এরা বিক্রিয়া করে বিক্রিয়াটা কোন দিকে ডাইভার্ট করে? পিছনের দিকে। বিক্রিয়াটা যদি পিছনের দিকে ডাইভার্ট হয় তাহলে কি হবে? AgCl। AgCl মানে কি? অবিয়োজিত অবস্থা। আর বিক্রিয়াটা যদি সামনের দিকে ডাইভার্ট হয়, এদিকে যদি যায় তাহলে মানে কি? আয়ন অবস্থায় হবে। আর আয়ন মানে কি? এটা বিয়োজিত অবস্থা। বাট এটার ক্ষেত্রে কি? এটা অবিয়োজিত, এটা কি? বিয়োজিত। বিক্রিয়াটা শুধু সামনেই যায়। এটা কোন ফর্ম? অবিয়োজিত। আর এটা কোন ফর্ম বলতো? বিয়োজিত। একমুখী চিত্তে এর দ্বারা কি বোঝায়? এটা শুধু সামনেই যায়, পিছনে আসে না, কারণ কম সক্রিয় হওয়ার কারণে। এই কারণে এখানকার যতগুলো অবিয়োজিত আছে সবগুলো পানিতে অ্যাড করলে এরা কি হয় বলতো? বিয়োজিত। এই যে কোন একটা পদার্থ পানিতে অ্যাড করলে ওই পদার্থটা বা কোন একটা পদার্থ এই দ্রাবকে, পানি এক ধরনের দ্রাবক, দ্রাবকে অ্যাড করলে দ্রাবক ওই পদার্থকে, যে এই পদার্থটাকে পানিতে অ্যাড করলে এই পদার্থটা যে বিয়োজিত হয়, ভেঙে যায়, পানির সাথে মিশে যায়, ওই জিনিসটাকে বলা হয় দ্রাবকতা। এখানে ভাঙেটাকে পানি নাকি AgCl? AgCl। এখানে ভাঙেটাকে পানি নাকি সোডিয়াম ক্লোরাইডটা মিশে যাচ্ছে? সোডিয়াম ক্লোরাইড। যে ভেঙে যাবে, যে বিয়োজিত হবে সেটা কি বলা হবে? দ্রাব্যতা। ওই পদার্থের দ্রাব্যতা বলা হবে। এখানে ভাঙতে আছে কি? সোডিয়াম ক্লোরাইড। এখানে ভাঙতে আছে কি? AgCl। তাহলে দ্রাব্যতাটা কার হবে? বিয়োজিত হচ্ছে কি? AgCl। যতটুকুই বিয়োজিত হোক, যতটুকুই ভাঙুক না কেন, তাই এটাকে বলা হবে কি? তোমার দ্রাব্যতা। যে পদার্থ ভাঙবে, যে পদার্থ বিয়োজিত হবে, যে পদার্থ পানির সাথে মিশে যাবে, সেটা সেই যতটুকু ভাঙবে বা যতটুকু বিয়োজিত হবে সেটাকে বলা হবে দ্রাব্যতা। কার হবে? যে ভাঙবে তার। এখন কতটুকু ভাঙলে কতটুকু দ্রাব্যতা হবে তার হিসাব পড়ে, তার হিসাব পড়ে। দ্রাব্যতা মানে কি? এখানে আমি যদি ফাইনালি লিখতে চাই, দ্রাব্যতা মানে কি? তোমার বিয়োজিত হওয়া। এটা মানে কি? বিয়োজিত হওয়া। বিয়োজিত হওয়া মানে কি? মিশে যাওয়া। বিয়োজিত হওয়া মানে হচ্ছে ভেঙে যাওয়া। ভেঙে যাওয়া মানে কি? পানিতে মিশে যাওয়া। পানিতে মিশে যাওয়া। এটা পানির পরিবর্তে অন্য কেউ হতে পারে, পানির পরিবর্তে অন্য কোনো দ্রাবকও এটা হতে পারে। আমি যদি পানি কেন দিচ্ছি? কারণ পানি তোমার কাছে পরিচিত, এই কারণে। দেখো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা?
এই দেখো মিম, তুমি বলছো যে অতিপৃক্ত দ্রবণটা লিখে দাও, ঠিক সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা যেটা, অতিপৃক্ত দ্রবণের সংজ্ঞা একই। ওখানে লিখছি সর্বোচ্চ পরিমাণ দৈর্ঘ্য, ওখানে লিখবা সর্বোচ্চ পরিমাণের চেয়ে, একটু আবার একটু শোনার বোঝার ট্রাই করো, সর্বোচ্চ পরিমাণের চেয়ে অধিক পরিমাণ দৈর্ঘ্য, জাস্ট এই লাইনটা। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে তোমার কি হয়, সর্বোচ্চ পরিমাণ দৈর্ঘ্য অপেক্ষা অধিক পরিমাণ দৈর্ঘ্য, এই লাইনটা। আর অসম্পৃক্তর ক্ষেত্রে লিখতে হয় সর্বোচ্চ পরিমাণ দৈর্ঘ্য অপেক্ষা কম পরিমাণ দৈর্ঘ্য। এটা লিখে যে দ্রবণ তৈরি হয় তাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ, আর ওটার ক্ষেত্রে লিখবা অসম্পৃক্ত। ওকে, এখন দেখো, হ্যাঁ আনিকা যেটা বলছো, এটা এটার সাথে বিক্রিয়া করে এটা একটা যুক্ত হয় এজিসিএল তৈরি, এটাই বলা হয় অবিয়োজিত, এটা কি বলি আমরা অদ্রবণীয়, যেটা পানির সাথে মিশে না। যতটুকু বিয়োজিত হয়, যতটুকু মিশে, যতটুকু ভাঙে, ততটুকুকে আমরা দ্রাবতা বলি। সেটা কতটুকুর জন্য কতটুকুকে আমরা হিসাব করব তার একটা প্যারামিটার আছে, কিন্তু দ্রাব্যতার সেন্স কি, যতটুকু ভাঙবে, যতটুকু বিয়োজিত হবে, যতটুকু মিশবে, সেটাকেই আমরা কি বলবো, দ্রাব্যতা। এখন দ্রাব্যতার মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে এই ধরনের লবণের জন্য, স্বল্প দ্রবণীয় লবণ, এই ধরনের যৌগের জন্য না। এটা কি তোমার দ্রবণীয় লবণের জন্য এটা ফোকাস পয়েন্ট না, এটা কার জন্য ফোকাস পয়েন্ট, স্বল্প দ্রবণীয় লবণের জন্য কি তোমার এটা ফোকাস পয়েন্ট। যদিও আমাদের বইগুলোতে দ্রবণীয় লবণও কিছুটা লিখছে, কিন্তু মেইন দ্রাব্যতা আলোচনা করা হয় কার জন্য, স্বল্প দ্রবণীয় কি তোমার লবণের জন্য। ওকে, এটা দেখো, আমি এখানে একটা জিনিস লিখতে চাচ্ছি, এটা ক্ষেত্রে এটা দেখো, এটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতার ক্ষেত্রে আমরা কি এই চিত্র অনুযায়ী, হ্যাঁ আমি শেষ করে দেব, ওকে একটু ওয়েট করো, আমার সাথে একটু থাকো। ওকে, এটা দেখো, এটার মেইন ফোকাস পয়েন্ট এই লবণের জন্য, স্বল্প দ্রবণীয় লবণের জন্য, দ্রবণীয় লবণ না, বাট আমাদের বইগুলোর উদাহরণতে দ্রবণীয় আছে, হয়তো টিচাররাও বলবে দ্রবণীয় লবণ এবং স্বল্প দ্রবণীয়, কিন্তু মেইন ফোকাস পয়েন্টটা কার জন্য, স্বল্প দ্রবণীয় লবণের জন্য। স্বল্প দ্রবণীয় লবণ, আমি বই অনুসারে এখানে লিখলাম কি দ্রবণীয় লবণ লিখলাম, এটা কি তোমার বই অনুসারে, কারণ টিচাররা বইয়ের বাইরে যেতে চাইবে না, হ্যাঁ কোন টিচার পড়াইছে কাপড় মারে, হ্যাঁ এরকম বলবে, এই কারণে। কিন্তু মেইন ফোকাস পয়েন্ট কোনটা, স্বল্প দ্রবণীয়। স্বল্প দ্রবণীয় যদি লবণ হয় তাহলে কোন ধরনের বিক্রিয়া, আমি যে প্যারামিটার গুলো লিখবো সবগুলো স্বল্প দ্রবণীয় লবণের জন্য। ওকে, দেখো তাহলে এখানে কোন বিক্রিয়া তৈরি হবে, অধিক দ্রবণীয় জন্য একমুখী বিক্রিয়া, এটার জন্য কোন বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। তাহলে এটার কোন বিক্রিয়া সংঘটিত হবে, উভমুখী বিক্রিয়া, এটা কি এক্ষেত্রে এরা বিয়োজিত হয়ে একটা দ্রবণ তৈরি করবে। এই দ্রবণটা কোন ধরনের দ্রবণের জন্য আমরা দ্রাব্যতা ব্যাখ্যা করব, সেটা হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করতে হবে, অসম্পৃক্তের জন্য ব্যাখ্যা করা যাবে না। তোমার একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য কতটুকু মিশতে হবে, কতটুকু ভাঙতে হবে, সেই যতটুকু ভাঙবে, যতটুকু মিশে যাবে, যতটুকু বিয়োজিত হবে, ততটুকুই আমরা কি বলবো, দ্রাব্যতা। আমরা আসবে সংজ্ঞা, আসবে চিত্র আসবে, এটা জাস্ট এমনি ফোকাস করি। এরা দেখো, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। যদি উন্মুখী হয়, এটা সামনের দিকে, এটা যদি পিছনের দিকে যায়, এক সময় কি হবে, রাসায়নিক সাম্যাবস্থা তৈরি হবে। তার মানে দ্রাব্যতায় কি তৈরি হয়, রাসায়নিক সাম্যাবস্থা তৈরি হয়। এটা কোনটা তৈরি হবে, রাসায়নিক সাম্যাবস্থা। এখন দেখো, একটা দ্রব্য কতটুকু ভাঙবে সেটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপর, এক হচ্ছে তাপমাত্রা, আর একটা হচ্ছে কি বলতো, দ্রাবকের পরিমাণ বাড়ানো। এখন তুমি যদি দেখো, এক গ্লাস পানিতে, এক গ্লাস পানি যে পরিমাণ দ্রবকে তোমার ডিসলভ করতে পারে, একটা বোতল, এই এক বোতল পানি কি করবে, তার চেয়ে বেশি পরিমাণ দ্রবকে কি করবে, ডিসলভ করবে। তার চেয়ে বেশি পরিমাণ দ্রব্য এখানে কি হবে, ভাঙবে। তার চেয়ে বেশি পরিমাণ দ্রব্য এখানে কি হবে বলতো, তোমার কি হবে, মিশে যাবে। তার মানে কি, কতটুকু ভাঙবে, কতটুকু মিশবে, সেটাকে আমরা যদি বলি দ্রাব্যতা, তাহলে এটা ডিপেন্ড করতেছে কার উপর, তোমার দ্রাবকের পরিমাণের উপর। এটা কার উপর ডিপেন্ড করতেছে, দ্রাবকের পরিমাণ। দ্রাবকের পরিমাণ অথবা লিখতে পারো দ্রবণের পরিমাণ, এর উপর ডিপেন্ড করে।
কারণ দ্রাবক বাড়ালে কি হবে, দ্রবণ এমনি বেড়ে যাবে। দ্রবণ মানে কি, দ্রবক প্লাস দ্রাবক, দ্রাবক যদি বাড়ায় তাহলে দ্রবণ। তাহলে তুমি যখন দ্রাবকতার সংজ্ঞা দেবা তখন বলতে হবে আমার দ্রাবকের পরিমাণটা কতটুকু, সেটা আমি তোমার বলতে হবে আমার এই দ্রাবকে এতটুকু ভাঙে। এখন 1 লিটারে তোমার দ্রব্য যতটুকু ভাঙে 2 লিটারে কি তার চেয়ে ডাবল ভাঙবে। তাহলে এই ক্ষেত্রে কি তোমার এটার ক্ষেত্রে কি দ্রাবক এবং দ্রবণের পরিমাণটাকে তোমার অলওয়েজ কি রাখতে হবে, নির্দিষ্ট রাখতে হবে। কারণ আমি যেহেতু বলছি দ্রাবকতা মানে বিয়োজিত হওয়া, মিশে যাওয়া, আমি যদি দ্রাবকের পরিমাণ যদি বাড়াই তাহলে কি তার ভাঙার মাত্রা কি বাড়বে, তখন আমি দ্রাব্যতাকে আমি ডিফাইন করতে পারবো না, সংজ্ঞায়িত করতে পারবো না। বলতে হবে এই পরিমাণে ঠিক এই পরিমাণ ভাঙে এই পরিমাণ সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, ওই ভাঙাটাকে আমরা কি বলবো, দ্রাব্যতা। ওকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে হবে, ভাঙাটার কিসের উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর। তাহলে এখানে তাপমাত্রা তোমার কি রাখতে হবে, এই সংজ্ঞায় এটাকে যখন আমরা সংজ্ঞায়িত করব তখন এই তাপমাত্রা তোমার কি রাখতে হবে, স্থির রাখতে হবে। এটা কি রাখতে হবে, স্থির রাখতে হবে তাপমাত্রাটা। তাহলে আমরা এটাকে আমরা সংজ্ঞায়িত। তাহলে আমাদের মেইন ফোকাস পয়েন্ট, দ্রাব্যতা কোন ধরনের পদার্থের জন্য, স্বল্প দ্রবণীয়। আমরা সাধারণত লবণ বা স্বল্প দ্রবণীয় পদার্থের জন্য এটা প্রযোজ্য। আমাদের বই অনুসারে কি দ্রবণীয় লবণও আছে। এটা কোন ধরনের স্বল্প দ্রবণীয়, উভমুখী বিক্রিয়ায় কোন ধরনের সাম্যাবস্থা তৈরি হবে, রাসায়নিক সাম্যাবস্থা। কোন ধরনের দ্রবণ তোমার তৈরি করে তোমার কি করতে হবে, আমি যদি অসম্পৃক্ত দ্রবণের জন্য যদি কোনো দ্রাব্যতা হয়, অসম্পৃক্ত দ্রবণে কম পরিমাণ দ্রব্য ভাঙে। আর এখানে আমাদের কেমিস্ট্রি যে সংস্থা যেটা আছে তারা কি সম্পৃক্ত দ্রবণকে বেস করে একটা দ্রবণ সর্বোচ্চ যতটুকু ভাঙতে পারে, যতটুকু মিশাতে পারে তার উপর বেস করে আমরা দ্রাব্যতার সংজ্ঞা দিই, তাই সম্পৃক্ত দ্রবণ। এটা কি হবে, একটা দ্রব্যের ভাঙার মাত্রাটা ডিপেন্ড করে কি দ্রাবকের পরিমাণ বা দ্রবণের পরিমাণ। তার মানে এই দ্রাবক এবং দ্রবণের পরিমাণটা তোমার কি রাখতে হবে, নির্দিষ্ট, ফিক্সড, কনস্ট্যান্ট। একটা দ্রব্য ভাঙে বা মিশে যায় সেটা ডিপেন্ড করে কার উপর, তাপমাত্রা। তার মানে তাপমাত্রা তোমার স্থির রাখতে হবে। এন্ড তুমি যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাঙে একরকম, 50 ডিগ্রি সেলসিয়াসে ভাঙবে কি আরেক রকম। 25 ডিগ্রি সেলসিয়াসে তার দ্রাব্যতা যা হবে 50 ডিগ্রিতে তার দ্রাব্যতা কি হবে, তার চেয়ে অবশ্যই বেড়ে যাবে বা কমে যাবে, সেটা হচ্ছে পরের ব্যাপার। সেই দ্রাব্যতা একরকম তোমার থাকবে। দেখো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও, টাইমের দিকে তাকায় না। কারণ আমি সব সময় বলি কলেজ লেভেল অনেক তোমার পড়ার চাপ। হ্যাঁ, টিচারদের ফার্স্ট ইয়ার তো অনেক ভালো ভালো কথা বলা হবে। হ্যাঁ, 2-3 মাস পর টিচারদের চেঞ্জ হয়ে যায়, মানে আমি সাধারণত চেঞ্জ হয়ে যাই। হ্যাঁ, যখন অফলাইন হয় 2 মাস পর্যন্ত বিহেভ যথেষ্ট ভালো থাকে, তারপরে মাথা ঠিক থাকে না। হ্যাঁ, কারণ সিলেবাস শেষ করতে হলে তোমার অবশ্যই তোমার স্টুডেন্টের পড়ার প্রতি মনোযোগী হতে হয়। আর যদি কোনো দায়িত্বহীন পড়াই তাহলে সেটা সম্ভব হবে। তুমি দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা রাজিয়া, তোমার জন্য, হ্যাঁ এটা দেখো, আমি বলছি দ্রাব্যতা মানে ভাঙবে বা মিশে যাবে। একটা পদার্থকে দ্রাবকে মিশালে কতটুকু ভাঙবে বা মিশে যাবে বা বিয়োজিত হবে সেটাকে আমরা বলি দ্রাব্যতা। মেইন দ্রাব্যতার ফোকাস পয়েন্ট কোনটা, স্বল্প দ্রবণীয় লবণ। কিন্তু আমাদের বইতে দ্রবণীয় লবণ নিয়ে কয়েকটা উদাহরণ আছে, এই কারণে দ্রাব্যতা স্বল্প দ্রবণীয় লবণ এবং দ্রবণীয় লবণ দুটোর জন্য আলোচনা। বাট মেইন ফোকাস পয়েন্ট কোনটা, আসলে দ্রাব্যতা ব্যাখ্যা করা হয় কার জন্য, স্বল্প দ্রবণীয় লবণ। স্বল্প দ্রবণীয় লবণে এখানে লিখছিলাম কোন ধরনের বিক্রিয়া ঘটে, উন্মুখী। একটা উন্মুখী বিক্রিয়া কি হয়, বিক্রিয়াটা সামনে যায় এবং পিছনের দিকে আসে, এক সময় কি হয়, রাসায়নিক সাম্যাবস্থা কি হয়, তৈরি হয়। সামনের দিকে বিক্রিয়ার গতিবেগ আর পিছনের দিকে বিক্রিয়ার গতিবেগ পরস্পর কি হয়, সমান। এই কারণে তোমার দ্রাব্যতা কি হয়, ওই লবণ এবং পদার্থের মধ্যে একটা রাসায়নিক সাম্যাবস্থা তোমার কি হয়, তৈরি হয়। এখন আমি যেহেতু বলছি এটা ব্যাখ্যা দিতে হবে কতটুকু মিশবে। সম্পৃক্ত দ্রবণে দ্রবণ ভাঙে একরকম, অসম্পৃক্ত দ্রবণে দ্রব্য ভাঙে একরকম, অতিপৃক্ত দ্রবণে দ্রব্য ভাঙে একরকম। তার মানে কি তোমার এটা কোন ধরনের দ্রবণের জন্য এটা ব্যাখ্যা করতে হবে, সম্পৃক্ত দ্রবণের জন্য। এটার পরের পয়েন্ট হচ্ছে একটা দ্রব্য ভাঙে সেটা ডিপেন্ড করে দ্রাবকের পরিমাণের উপর, ডিপেন্ড করে তাপমাত্রার উপর।
তুমি দ্রাবকের পরিমাণ যদি বাড়াই দাও, পানির পরিমাণ যদি বাড়াও তাহলে ভাঙার মাত্রা বাড়বে, পানির পরিমাণ যদি কমাও তাহলে ভাঙার মাত্রা কি হবে তোমার কমে যাবে। তাহলে তোমার কি হবে, এই কারণে তুমি যখন কি পরিমাণে 1 লিটারে কতটুকু ভাঙছে বা 2 লিটারে কতটুকু ভাঙছে এটা যদি সংজ্ঞায়িত করতে চাও তাহলে ওই পরিমাণটাকে তোমার বলে দিতে হবে যে এই পরিমাণে এতটুকু ভাঙে, এটা বলে নিতে হবে। এই কারণে ওই পরিমাণটাকে তোমার নির্দিষ্ট করে তারপর বলতে হবে 5 লিটারে এতটুকু ভাঙে, 5 লিটারকে নির্দিষ্ট রেখে তাকে সংজ্ঞায়িত করতে হবে। বা যত লিটারই হোক আমরা তখন বলবো। তাপমাত্রা যদি বাড়াই তাহলে দ্রাব্যতা কি হয়, ওই পদার্থ বিয়োজিত হয় বেশি। এখানে 25 তোমার 25 ডিগ্রি সেলসিয়াসে যতটুকু ভাঙবে 50 70 ডিগ্রি তোমার কি তার চেয়ে কি বেশি পরিমাণ কি হয় বলতো বিয়োজিত হবে। এইজন্য তোমার কি করবে, দ্রব্যটা যে যে প্যারামিটারের উপর ডিপেন্ড করে ওই প্যারামিটার গুলো কি রাখতে হবে তোমার স্থির রাখতে হবে। তাহলে এই এতগুলো প্যারামিটারের আলোকে আমরা নেক্সট ক্লাসে আমরা কি করব, দ্রাব্যতা সংজ্ঞা দেব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আমাদের এক্সামটা আমরা শনিবার, হ্যাঁ, রাত 10টায়, হ্যাঁ, তোমার এক্সাম হবে শুধু কোয়ান্টাম সংখ্যার উপর। অবশ্যই ভালো একটা তোমরা প্রিপারেশন রাখবা, আর ভালো প্রিপারেশন না রাখলে তোমার পাবে না। আর যাদের বেতন তোমার ডিউ আছে এই মাসে এবং আগের মাসেও আছে তারা বেতন ক্লিয়ার করে দাও। বাই বাই।